খালি আমি মেনুর নাম মানে এখানে করে করে দিন হয় হারি তারপরে যদি আর ভুল হয় দেখো কিন্তু ভিতরে থেকে খুলতে পারবো কেন মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসে যাই কিছু না কিছু তো লেখা দেখতে হবে ঠিক আছে না এই কারণে কিছু কিছু লেখার পরে এবারে সেভ করবে এই ফাইলে গেলা ফাইলে যাই সেভ সেভে যাই এবার এটারে এই যে প্রোগ্রাম মানে যে ফাইলে সেট আপ করবে ডেস্কটপে সেভ করুন ডেস্কটপে প্রথমে ক্লিক করি অথবা মাই ডকুমেন্টও সেভ হয় সেভ হয় অথবা কম্পিউটারও সেভ হয় যেখানে সেভ দরকার যেখানে সেভ করলে তাহলে সংরক্ষণ করা সম্ভব মানে যেটা ডিলিট হইতো না যেটা তোমার সেভে থাকবো সহজে খুঁজে পাবে ডেস্কটপে সেভ করলাম ডেস্কটপে যেমন 1 2 3 সেভ করলাম কেন সেভে ক্লিক করলাম ক্লিক করার পরে সেভ দিলাম এটা ডেস্কটপে সেভ হবে ঠিক আছে এবার ফাইলে যাই ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা ওপেন মানে ফাইল ওপেন করা এবার ওপেনে যাই এই ফাইলের ওপেন দিলাম এই ফাইলে যাই এই ওপেন দিলাম এই ফাইলে ওপেন আছে আবার ফাইলে যাই ক্লোজ করে দিলাম তাহলে ফাইল ওপেন ক্লোজ এবারে নিউর কাজ হচ্ছে নতুন পর্দা না এই নতুন পর্দার মধ্যে ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে নতুন পর্দা আসছে ঠিক আছে এরপরে যে চাইলে এখানে নতুন ভাবে লিখতে পারবে আবার চাইলে এটারে কাটিয়ে দিতে পারবে ক্লোজ করে দিতে পারবে তাহলে সহজ হিসাব নিউ ওপেন ক্লোজ ঠিক আছে নি এখন সেভ বলে নয় কারণে যে এটা ওপেন নাই অথবা নিউ নাই ঠিক আছে মানে নতুন পর্দা নাই যেমন ফাইলে যাই ওপেনে দিলাম ওপেনে দিয়ে আমাদের ফাইলে যাই 1 2 3 এখানে ক্লিক করলাম ওপেন দিলাম কারণ ফাইলে যাই এখানে সেভ আছে ঠিক আছে সেভ কিন্তু হয়ে গেছে একবার অলরেডি সেভ আছে 1 2 3 নামে কি আছে সেভ আছে এখন আর সেভ হন না ঠিক আছে যদি সেভ দিলে আর সেভের বাক্সটা আসেন না ঠিক আছে সেভ দিলে সেভ একবারই হইব এরপরে যেমন এখানে আরো কিছু লেখার পরে আবার ফাইলে যাই সেভ দিলে হ্যাঁ সেভ দিলে আবারও সেভ হবে ঠিক আছে তবে ওই বক্সটা আসবে না সেভের নাম দেওয়ার জন্য আরো অতিরিক্ত কোনো বক্স আসবে না কারণ আগেই একবার নাম দেওয়ার জন্য অতিরিক্ত একটা বক্স চলে এসেছে ওইটার মধ্যে নাম দিয়ে আমরা সেভ করে এসেছি শুধু এখন লিখবো আর সেভে একবার ক্লিক করো লিখবো আর সেভে একবার ক্লিক করলে কি হবে এটা সেভ হয়ে যাবে এরপরে যাই সেভ আসের কাজ দুইটা একটা হচ্ছে যাই সিকিউরিটি দেওয়া যেমন সেভ আসে ক্লিক করলাম সেভ আসে ক্লিক করে টুলসে ক্লিক করলাম টুলসে ক্লিক করি সিকিউরিটি অপশানে ক্লিক করলাম হ্যাঁ সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে এখানে সিকিউরিটি পাসওয়ার্ড টু ওপেন হ্যাঁ পাসওয়ার্ড টু ওপেনের জায়গায় যেমন একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 এরপরে যাই ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে চাইতেছে যাই কনফার্ম পাসওয়ার্ড মানে আবারও দিবেন না বলছে মানে এটা আগেরটা আবার দিবেন না বলছে তা আগেরটা আবার দিলাম 1 2 3 দেওয়ার পরে ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখানে ক্লোজ দেওয়া যাবে না সেভ দিতে হবে যেহেতু এটা সেভ হইতে হবে এটা সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দিলাম ফাইলে যাই ক্লোজ করার পরে ফাইলে যাই ওপেনে যাই এখন আমাদের ফাইলের নাম হচ্ছে যে 1 2 3 1 2 3 এর মধ্যে ক্লিক করি ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে এখন পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ড যেহেতু আমরা জানি 1 2 3 আমরা পাসওয়ার্ড দিলাম তারপরে ওপেন দিলাম এটা ওপেন হয়ে গেছে এখন পাসওয়ার্ডের এখানে 1 2 3 নামের পাসওয়ার্ড এটা এই ফাইলের মধ্যে পাসওয়ার্ড আছে না পাসওয়ার্ডের আমরা বাদ দিতাম চাই হ্যাঁ আর দরকার নাই পাসওয়ার্ড কারণ ফাইলের মধ্যে ক্লিক করলাম ফাইলের মধ্যে ক্লিক করার পরে সেভ আসে ক্লিক করলাম সেভ আসে ক্লিক করার পরে টুলসে ক্লিক করলাম ঠিক আছে টুলসে ক্লিক করার পরে সিকিউরিটি অপশন হ্যাঁ সিকিউরিটি অপশনে ক্লিক করা অনেকে সেভ অপশনে ক্লিক করে দেয় সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে এখানে 1 2 3 এগুলো কাটিয়ে দিতে হবে ব্যাকস্পেস দিলে এগুলো কাটা যাবে কাটিয়ে দেওয়ার পরে এখানে ওকে দিতে হবে ওকে দেওয়ার পরে আবার সেভ দিতে হবে এখন আর সেভ আর চাইবে না এখন ফাইলে যাই একবার ক্লোজ করলাম ক্লোজ করে ফাইলে যাই ওপেন দিলাম ওপেন দিয়ে 1 2 3 দিলাম পরে ওপেন দিলাম আর কোনো পাসওয়ার্ড চাইনি এটার আরেকটা কাজ আছে সেটা আমরা সাধারণত দেখাই না দরকার হয় না ফাইলে যাই যেমন এটা 1 2 3 নামে সেভ আছে তো এটার আমরা 1 2 3 নামে সেভ না দিয়ে অন্য একটা নামে সেভ দেবো তাইলে মানে 1 2 3 নামে সেভ এটা থাকবে তো থাকবে আরেকটা নামে সেভ দেবে তখন ফাইলে যাই সেভ আছে যাই
এখানে 1 2 3 নামের জায়গায় আমরা যেমন এই কিছু একটা দিয়ে দিই FILE ফাইল দিয়ে দিলাম, ঠিক আছে নি ফাইল সেভ দিলাম। তাহলে এটা ফাইলে যে এখন ক্লোজ করার পর এখানে দুইটা ফাইল দেখা যাবে, এই এখানে 1 2 3 নামের ফাইলও আছে, ফাইল শুধু ফাইল নামের একটা ফাইল আছে, ঠিক আছে নি মানে এটারে রিনেম করা যায় আর ঠিক আছে নি। এরপরে যে নিউ দিলাম আমাদের ফাইলের নাম হচ্ছে যাই 1 2 3 1 2 3 ক্লিক করলাম ওপেন দিলাম, ঠিক আছে নি। এরপরে যাই ফাইলে গেলাম যাই, এবারে আমাদের কাজ হচ্ছে যাই সেভ আস পেজ সেটআপ। পেজ সেটআপের কাজ হচ্ছে যাই ঠিকঠাক সহজে একটু আস্তে করে তাহলে পেজ সেটআপের কাজ হচ্ছে যাই তিনটা। এটা হচ্ছে যাই কি মার্জিন পেপার লেআউট, মার্জিনের কাজ হচ্ছে সবাই তো আস্তে করে দেন, মার্জিন পেপার লেআউট। মার্জিনের কাজ হচ্ছে সেটা জায়গা খালি করা। মার্জিন টপ মানে উপরের সাইড পেজে, বাটন মানে নিচের সাইড, লেফট মানে বামের সাইড, রাইট মানে ডানের সাইড। যেমন একটা পেজ থাকে, পেজের উপর একটা সাইড থাকে, নিচে একটা সাইড থাকে, বামে একটা সাইড থাকে, ডাইনে একটা সাইড থাকে, ঠিক আছে নি। টপ উপরের সাইডে 0.5 ইঞ্চি জায়গা খালি আছে, 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি, ঠিক আছে নি। হাফ ইঞ্চি জায়গা খালি আছে তো, কারণ আমরা চাইলে এখানে 1 ইঞ্চি খালি করে দিলাম। টপ মানে উপরের সাইড, পেজের কয়টা সাইড থাকে? 4টা সাইড, একটা উপরে, একটা নিচে, একটা ডাইনে, একটা বামে। তাহলে টপ মানে উপরের সাইড, বাটন মানে নিচের সাইড। হ্যাঁ, এই বাটন নিচের সাইডে ক্লিক করলাম, নিচের সাইডে কি দিলাম 1 ইঞ্চি খালি করে দিলাম। বাটন টপ 1 ইঞ্চি, বাটন 1 ইঞ্চি। তারপরে লেফট মানে বামে 1 ইঞ্চি উপরের দিকে দিলাম খালি দিলাম। আবার এদিকে দিলে কমবে, হ্যাঁ আর দুইটা তো উপরের দিলে বাইটবে, নিচের দিলে কমবে, এটা খেয়াল রাখতে হবে। আর এগুলা লাগানোর দরকার না, এগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। তাহলে এইখানে হচ্ছে তোমার পেজ সেটআপের মধ্যে কয়টা কাজ? মার্জিনের মধ্যে টপ, বাটন, লেফট, রাইট, এই 4টা কাজের মধ্যে আমরা 4টা কাজ করলাম। করার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে খেয়াল রাখতে হবে এখানে এখান থেকে এই পর্যন্ত কত আধা ইঞ্চি আছে, এখানে 1 ইঞ্চি হয়ে যাবে। এখন এই লেখাটা এখানে চলে আসবে, এটা চলে আসবে। এটার নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া। হ্যাঁ, এটার নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়াটা এখানে চলে আসবে। ওকে দিলাম, এটা চলে আসছে এখানে, ঠিক আছে নি। আবার ফাইলে গেলাম, ফাইলে যাই পেজ সেটআপে গেলাম, চাইলে আমরা আবার আধা ইঞ্চি করে দিতে পারি, ঠিক আছে নি। আমরা যেখানে যতটুকু দরকার, উপরে যদি আমাদের 2 ইঞ্চি দরকার আমরা 2 ইঞ্চি খালি করে দেবো, আর সেটা আধা ইঞ্চি করে খালি করে দেবো। যেখানে যতটুকু দরকার এখানে খালি করা যায়, ঠিক আছে নি, মানে মার্জিন টানা যায়, ঠিক আছে নি। আর মার্জিন মূলত না আধা ইঞ্চি রাখলে ভালো, তাহলে পেজের স্পেসটা ভালো থাকে, লিখতে ভালো মানে বেশি লেখা যায় একটা পেজের মধ্যে। আর যদি পেজের সাইডে 1 ইঞ্চি করে মার্জিনে টানে দিই, তাহলে মধ্যখান দিয়ে জায়গা অল্প একটু এটার মধ্যে লিখা মানে লিখা বেশি আসে না, ঠিক আছে না। এটা ওকে দিলাম, ওকে তারপরে এটা আগে করে দিলাম। ফাইলে গেলাম, ফাইলে যাই পেজ সেটআপে গেলাম, এটা গেল কি মার্জিনের কাজ। এখন আমরা পেজটা আছে কি প্রটেক্টেড, মানে লম্বা খারাপ আছে, এটা শোয়ানো অবস্থা, শোয়ানো মানে শুয়ে দেওয়ার জন্য এটাকে কি করতে হবে, ল্যান্ডস্কেপে এইরকম ভাবে হয়ে যেতে পারে, পেজটা এরকম আড়াআড়ি হয়ে যেতে পারে, ঠিক আছে না। তাহলে প্রটেক্ট মানে আড়াআড়ি, এখানে দিলাম, যাওয়ার পরে ওকে দেওয়ার পরে পেজটা এভাবে আড়াআড়ি হয়ে গেছে। আবার এটা পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপে যাই, এই পেপার মার্জিনে গেলাম, এরপরে যাই প্রটেক্টে দিলাম, প্রটেক্টে দিয়ে আবার আগের মতো করে দিলাম। সাধারণত প্রটেক্টে থাকে, যখন আমাদের কাজের দরকার হয় তখন আমরা ল্যান্ডস্কেপ করতে হয়। তাহলে পেজ সেটআপের মধ্যে মার্জিনের কাজটা শেষ, ঠিক আছে। এবারে পেপারের কাজ হচ্ছে যাই পেপারের মাপ নেওয়া, ঠিক আছে। পেপার মূলত আমরা 2 ইঞ্চি দুই ধরনের পেপার ব্যবহার করি, একটা হচ্ছে যাই 8.5 ইঞ্চি, আর একটা হচ্ছে যাই 11 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে উইথ মানে প্রস্থ 8.5 থাকবে, আর হাই বাড়ানো কমানো যাবে। আমাদের কাছে 2 ধরনের কাগজ থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে 11, এখানে 11 আছে তো, মানে এটা লেটার সাইজ, লেটার আর A4 সাইজ। যদি এখানে 11 ইঞ্চি জায়গায় যদি আমাদের বড় কাগজ দরকার, তখন এগুলো মুছি আমরা এখানে 14 লিখে দেবো, 14 লিখে দেবো মানে লিগেল সাইজের কাগজ হয়ে গেছে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় এখানে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে, লিগেল সাইজ আর A4 সাইজ খুঁজে পাওয়া যায়। এখন দেখা যায় এখানের মধ্যে প্রিন্টার সেটআপ দেওয়ার কারণে অনেকগুলো সাইজ দেখা যায়, ঠিক আছে।
এখন সাইজগুলো খুঁজে নেওয়া মানে সমস্যা, অনেকক্ষণ সময় লাগবে, আস্তে আস্তে লিগেল কোন জায়গায় লিগেল এটা খুঁজে নিতে, ঠিক আছে না? এই জন্য আমরা এখান থেকে খুঁজে না আনি ডিরেক্ট এখানে লিখে দেবো। এখানে 8.5 থাকবে, এখানে বড় কাগজ দরকার হইলে 14, ছোট কাগজ দরকার হইলে 11, এই দুইটা জিনিস থেকে ওকে দিলেই হবে, ঠিক আছে? এরপরে যে আমরা এখন এটা 11 সাইজ 14 সাইজের আছে, তো আমরা 11 সাইজের পরে ওকে দিলাম, মানে লেটার সাইজ করলাম। এই এখন এখানে কিন্তু এতক্ষণ লিগেল 14 লেখা ছিল, তো এই ধরনের লিগেল চলে যাচ্ছে। আবার এখানে 11 লিখলাম, তো লেখার পরে ওকে দিলে এটা লেটার হয়ে যাবে, ঠিক আছে? এই আবার ফাইলে গেলাম, পেজ সেটআপে গেলাম, তাহলে মার্জিন আর পেপার, ঠিক আছে না? এই দুটো গেলে আবার লেআউটের কাজ হচ্ছে একটাই, শুধু লাইন নাম্বার বসানো। লেআউটে ক্লিক করি, এখানে লাইন নাম্বারসে ক্লিক করলাম। হ্যাঁ, এই লাইন নাম্বারসে ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন নাই, তো এখানে যদি বসাই দিই, এরপরে যাই ওকে দিলাম, আবার ওকে দিলাম, কি হইলো এই লাইন নাম্বার বসে গেল। এটা এখানে আবার যতবার এন্টার হবে ততবার আমাদের লাইনটা বসবে, মানে যতগুলো লাইন হবে ততগুলো লাইনটা বসবে। এন্টার মানি প্রতিটা লাইন হচ্ছে, ঠিক আছে নি? আবার আমরা পেজ সেটআপে যাই, লাইন নাম্বারটা বাদ দিয়ে দিব। পেজ সেটআপে যাই লেআউটে যাই লাইন নাম্বারসে যাই, এখানে টিক চিহ্নটা তুলে দিই, হ্যাঁ ওকে দিলাম, আবার ওকে দিলাম, ঠিক আছে না? তাহলে কি হইলো, পেজ সেটআপটা লাইন নাম্বারটা চলে গেল, ঠিক আছে না? তাহলে পেজ সেটআপে গেলাম, তাহলে মার্জিনে গেলাম, পেপারে গেলাম, লেআউটে গেলাম। কয়টা গেল? মার্জিন, পেপার, লেআউট। একটা পেজ সেটআপের মধ্যে কাজ তিনটার কাজ শেষ। তাহলে মার্জিনের কাজ হচ্ছে চার সাইডে জায়গা খালি করা, টপ, বাটন, লেফট, রাইট। এরপরে যাই ল্যান্ডস্কেপ করা যায়, প্রোডাক্ট করা যায়। আর এখানে পেপারের কাজ হচ্ছে যে পেপারের মাপ নেওয়া যায়, লেআউটের কাজ হচ্ছে যাই লাইন নাম্বার বসানো যায়। এটা হচ্ছে যে আমাদের পেজ সেটআপের কাজ। এরপরে আসলে প্রিন্ট, এখানে আছে এরপরে প্রিন্ট প্রিভিউ, ঠিক আছে? প্রিন্ট প্রিভিউ মানে প্রিন্টটা আগেরই দেখা, মানে প্রিন্ট করার আগেরই দেখবো। কি দেখবো? মানে লেখাটা কিভাবে আসবে। যেমন এখানে একটা দেখা যায়, এখানে একটা ওয়ার্কিং এরিয়া আছে, ওয়ার্কিং এরিয়াটাকে আসবে কি আসবে না। এরপরে যে এখানে লাল, মানে এই লেখা, এটার নিচে লাল লেখা আছে, আসবে কি আসবে না, বা কত বড় আসবে, এটা আমরা দেখা। যেমন আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কত পার্সেন্ট আছে, 53% আছে। এটার মধ্যে আরেকটা ক্লিক করলে 100% হবে, 100% আছে। তো এখন লেখা এটা যত বড় দেখা যায় অত বড় লেখা আসবে, মানে অত বড় এইভাবেই লেখা দেখা যাবে, ঠিক আছে? এরপরে যে আমরা এই সাইডে এখানে যাই ক্লোজ করে দিতে পারি, অথবা সাইডে ফাইলে যাই, পেজ সেটআপ প্রিন্ট প্রিভিউতে আবার ক্লিক করে এটাকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? এবারে ফাইলে যাই আমরা, এবারে প্রিন্ট, ঠিক আছে না? আমরা এর আগে দিয়ে আমরা একটা কাজ করি, এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে একটা সুন্দর একটা ফাইল, লেখালা একটা ফাইল ওপেন করি। লেখালা ফাইল এটা ওপেন করতে হলে এখানে যেতে হবে, আসেনি লেখালা ফাইল, এখানে কি নামে আছে একটা দিলেন। এই ফাইলটা ওপেন দিলাম, ওপেন দিয়ে এটা দিই। কারণ ফাইলে যাই, এটার আমরা নিজের নামে করে নেম করে নেব, ঠিক আছে? সেভ আসে যাই, এখানে যাই, ডেস্কটপে যাই, এখানে 1 2 3 অথবা আমরা প্রথম 10 দিন, ঠিক আছে? এটা 10 নামে সেভ করে নিই, এটা আমরা নিজের নামে কাজ করব। ফাইলে গেলাম, নিউ গেল, ওপেন গেল, ক্লোজ গেল, সেভ গেল, সেভ আস গেল, পেজ সেটআপ গেল, প্রিন্টের কাজ হচ্ছে বাইর করা, ঠিক আছে? এটা এই লেখাটা আনছি ওই প্রিন্ট ভিউ দেখানোর জন্য। প্রিন্ট ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একবার ক্লিক করলাম, এই লেখাটা এখন যেভাবে দেখা যায় এইভাবেই আসবে, এটা দেখানোর জন্য আনছি। এখানে ক্লোজ করা যাবে, আবার ফাইলে যাই, প্রিন্ট ভিউতে ক্লিক করলে, আবার ক্লিক করলে চলে যাবে। এখন ফাইলে গেলাম, প্রিন্টে গেলাম। হ্যাঁ, প্রিন্টে যাওয়ার পরে এখানে প্রিন্টার তো অবশ্যই সেটআপ থাকবে। অলে ক্লিক করলে এখানে যদি আমরা লিখতে 5টা পেজ লিখে বেড়াই, তখন আমরা 500টা পেজ একসাথে বাইরে হবে, ঠিক আছে? আর এখানে এখানে এসে যে কারেন্ট পেজে ক্লিক করার পরে আমাদের সামনে যে পেজ আছে, মানে যে পেজে এরকম একটা ক্লিক আছে, সেই পেজটা বাইরে হবে। শুধু আমাদের সামনে যে পেজটা ওপেন আছে সেই পেজটা বাইরে হবে, কারেন্ট মানে বর্তমান পেজ, ঠিক আছে? আর এখানে আছে যাই পেজ, হ্যাঁ পেজে যাই, এখানে আমরা ধরো না 5টা পেজ লিখছিলাম না, এর মধ্যে আমরা 3 নাম্বার পেজটা বাইর করতে চাই। এখানে 3 লিখলাম, 3 লিখে ওকে দিলে কি হবে, বাইর হবে। এটাই কাজ, ঠিক আছে? তাহলে অল পেজ দিলে সবগুলো পেজ বাইর হবে। এরপরে যে কারেন্ট পেজ দিলে বর্তমানে যে পেজে কাজ করছি, যে পেজে আছে সামনে, সেই পেজটা বাইর হইব, আর পেজ নাম্বার দিয়ে এটার বাইর করে দেবো। যেমন আমরা কারেন্ট পেজ, এই পেজটা বাইর করবো, এখন যে পেজটা আছে এই পেজটারে বারবার 5টা পেজ বাইর করতে হবে। তখন এখানে আসি 5 লিখে দিতে হবে, ঠিক আছে?
5 লিখে দিলে এই পেজটা বারবার করে 5 বার বাইরে হবে, ঠিক আছে? 5 বার কপি হবে আর এটাই। আর উপরে নামটা ঠিক আছে। এগুলা এখানে যে সেট এখানে ইপসন প্রিন্টার সেটআপ আছে, এখানে ইপসন লেখা আছে। যদি ক্যানন প্রিন্টার সেটআপ থাকে তাহলে ক্যানন মানে এটা প্রিন্টার এটার নাম আছে না, ওই নামটা এখানে আসবে, এটাই ঠিক আছে না? এরপরে আমরা এটা আর কি ওকে দেওয়ার দরকার নেই যেহেতু প্রিন্ট বাইরে দেখার জন্য। এরপরে তাই প্রপার্টিজ কাজ হচ্ছে হাতের স্পিড দেখা। মূলত প্রপার্টিজে ক্লিক করার পরে স্টার্টিজে ক্লিক করলাম, স্টার্টিজে ক্লিক করার পরে তোমার এখানে লেখা আছে কি 6 মিনিট লিখছি 3 মিনিট। এরপর এখানে তো মূলত আমরা লিখি নাই, এখানে 3 মিনিট দেখাইতেছে। মিনিট দিয়ে আর ওয়ার্ড দিয়ে ভাগ করলে আমাদের প্রতি মিনিটের গতি বাইরে যাবে, ঠিক আছে? এটা কোন জায়গা? প্রপার্টিজে হাতের স্পিড দেখা যায়। তাহলে স্টার্টিজে অনেক সময় এখানে সামারিতে অনেকে খুঁজে পাবে না, এটা খুঁজতে গেলে আমরা ফাইলে যাই, হ্যাঁ প্রপার্টিজে যাই, স্টার্টিজে ক্লিক করলে এগুলো দেখতে পাই, ঠিক আছে? এরপরে আমরা ফাইলে গেলাম, এরপরে এক্সিটে ক্লিক করলে এখানে তোমার আগে যারা কাজ করছে এদের ফাইলগুলো এখানে আছে, ঠিক আছে? আর এখানে এক্সিটে ক্লিক করলে পুরো প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ মানে হচ্ছে যে ফাইল ক্লোজ, আর প্রোগ্রাম এক্সিট মানে প্রোগ্রাম ক্লোজ, পুরো মাইক্রোসফট ওয়ার্ডটাই ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? এই ফাইল মেনুটা ওকে নি, তাহলে নিউ নতুন পর্দা না, ওপেন ফাইল খোলা, ক্লোজ ফাইল বন্ধ করা, সেভ ফাইল সেভ করা, সেভ আস ফাইল সিকিউরিটি দেওয়া অথবা রিনেম করা, পেজ সেটআপের কাজ 3টা, মার্জিন সাইডে জায়গা খালি করা, পেপারের মাপ নেওয়া, লেআউটের কাজ হচ্ছে লাইন নাম্বার বসানো, ঠিক আছে? এরপরে আসো আমরা প্রিন্ট প্রিভিউ, প্রিন্টটা কিভাবে আসবে দেখা, প্রিন্ট ফাইল করা, প্রপার্টিজ হাতের স্পিড দেখা, এক্সিট থেকে যাওয়ার প্রোগ্রাম ক্লোজ করা, ঠিক আছে? এরপরে আমরা শিখবো এডিট মেনু। হ্যাঁ, এডিট মেনু আন্ডো রিডো কার্ড কপি, যেগুলো একটা কিছুই উলে নাই, ঠিক আছে? আন্ডো রিডো কার্ড কপি কিছুই উলে নাই। এখন এগুলো যদি ক্লোজ করতে, আসসালামু আলাইকুম, এগুলো যদি ক্লোজ করতে হয়, এখন আমরা আন্ডো রিডো করলাম। যেমন আমরা এখানে এতটুকু লেখা যে কোনো কারণে আমরা এটা মুছে গেল, হ্যাঁ এটা মুছে গেল, লিখলাম কষ্ট করি কিন্তু এটা মুছে গেল, এটাকে কি করতে দেবো? ফাইলে গেলাম, ফাইলে যাই, এখানে আন্ডো টাইপিং লেখা আছে, তো আন্ডো টাইপিং এতে ক্লিক করার পরে এটা চলে আসবে। আবার এডিট মেনুতে আবার রিডো টাইপিং এ দিলে চলে যাবে, আবার আন্ডো দিলে চলে আসবে। এর মানে হচ্ছে যে কোনো লেখা যদি মুছে গেলে এটা নিয়ে আসতে হলে আন্ডো দিতে হবে। যেমন লেখা গুরুত্বপূর্ণ লেখা মুছে গেল, এটা নিয়ে আসতে হলে আন্ডো দিতে হবে। আবার এটা বাদ দিতে হইলে যদি দেখা কাজে লাগতেছে না, তখন ফাইলে যাই, রিডো দিলেই চলে যাবে, আবার আন্ডো দিলেই চলে আসবে। এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে? এরপরে আমরা শিখবো কাট কপি পেস্ট। হ্যাঁ, আনটা দিয়ে এই লেখাটাকে একটু নিচে নামাই নিলাম, নামানোর পরে এখানে আসি, এখানে কি লেখা আছে? কাট লেখা আছে, কপি লেখা আছে, পেস্ট লেখা আছে, কিছুই উলে নাই, ঠিক আছে? কাজ করতেছে না। এখন আগে এই কাজ করতেছে না, এই কারণে আগে এগুলো ব্লক করতে হবে। ব্লক করে এডিট মেনুতে যাইতে হবে, এডিট মেনুতে যাই কাটে দিতে হবে, ঠিক আছে? কাটে দেওয়ার পরে এটা কি হলো? কেটে গেল। কেটে যাওয়ার পরে এটা কোথায় বসাবো? যে জায়গায় বসাবো সে জায়গায় ক্লিক করে এডিট মেনুতে ক্লিক করে কি করলাম? পেস্ট করে দিলাম। তাহলে এখান থেকে কেটে আনি এখানে বসাই দিলাম। এটা হচ্ছে তাই কার্ডের কাজ, ঠিক আছে? এরপরে আছে কপির কাজ। কপির কাজ হচ্ছে তাই তোমার কপি করা। হ্যাঁ, এই লেখাটাকে এতটুকু লেখা ব্লক করলাম, কালো করা, আর এই ব্লক মানে কালো করা। কালো করার পরে এটাকে কি করলাম? কপিতে দিলাম। কপিতে দেওয়ার পরে এখন আসি আমরা এখানে যেখানে কপিটা বসাবো সে জায়গায় ক্লিক করে এডিট মেনুতে আসি, পেস্ট করবো। এখন দেখা যায় এই লেখাটা এখানেও আছে, আবার এখানেও আছে। কপি মানে দোনো জায়গায় থাকবে, কার্ড মানে এক জায়গা থেকে কেটে আনি আরেক জায়গায় বসানো, এক জায়গায় থাকবে, ঠিক আছে? তারপরে যে আমরা এখানে শিখবো ক্লিয়ারের কাজ হচ্ছে যাই ডিলিট করা। সিলেক্ট আগে কি করতে হবে? সিলেক্ট করতে হবে, এই সিলেক্ট অলে ক্লিক করলে এটা সবগুলো কালো হবে। এটা ছাড়াও আমরা কন্ট্রোল ধরিয়ে দিলে, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ধরিয়ে দিলে এটা কালো হবে, এটাও করা যায়, ঠিক আছে? কিবোর্ডের মধ্যে কন্ট্রোল ধরে দিও, এটাকে কালো করা যায়। কালো করলাম। ও লোক কই? তাহলে কন্ট্রোল ধরে দিও, এটারে কালো করা যায়, এবং কি এটারে সিলেক্ট অল দিও, এটারে কালো করা যায়। কালো করলাম। কালো করার পরে এটারে আমরা কি করব? এখানে ফাইলে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিয়ারে যায়, কন্টেক্ট ডিলিট দিয়ে দিলাম, সবগুলো ডিলিট হয়ে যাবে। যেটা আমরা ব্যাক স্পেস দিয়ে করি আর কিবোর্ডের মধ্যে ব্যাক স্পেস দিয়ে করি। আবার এডিট মেনুতে যায়, আন্ডো দিলে চলে আসবে, ঠিক আছে? যে কোনো লেখার মধ্যে ক্লিক করলে কালো এটা চলে যাবে। তাহলে আমরা কি করলাম?
সিলেক্ট অল সবগুলো লেখারে কালো করা অথবা কন্ট্রোল এখানে লেখা আছে এগুলো দেওয়া আছে, কন্ট্রোল ধরিয়ে দিলে সবগুলো কি হবে কালো হবে, ক্লিয়ারে দিলে হ্যাঁ ক্লিয়ারে দিয়ে কন্টেক্ট ডিলিট দিলে সবগুলো চলে যাবে। খেয়াল রাখতে হবে এই কন্ট্রোল ধরে এখানে জেড দিলে আনডো হবে, কন্ট্রোল ধরে ওয়াই দিলে রিডো হবে, কন্ট্রোল ধরে সি এক্স দিলে কাট হবে, কন্ট্রোল ধরে সি দিলে কপি হবে, কন্ট্রোল ধরে বি দিলে পেস্ট হবে। এগুলা কিবোর্ডের আইকন মানে শর্টকাট কিগুলা দিয়ে রাখছে। এগুলো আমরা যেমন সবসময় মাউস দিয়ে কাজ করা সম্ভব হয় না, হ্যাঁ মাঝে মধ্যে আমরা কিবোর্ডে কাজ করি ফেলাই, কিবোর্ডে সকল কাজই করা যাবে। এরপরে পাইন্ডের কাজ হচ্ছে সব মানে শব্দ খোঁজা, হ্যাঁ শব্দ খুঁজবো, ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে কোনো একটা শব্দ নিলাম, যেমন আমরা এখানে আমরা এমন একটা লেখা লিখছি খুঁজে পাইতেছি না, তখন আমরা যেমন আমরা টু লিখলাম, টু লেখার পরে ফাইন্ড নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পরে এখানে টিউ দেখা যায়। এই টুটা কোথায় কোথায় আছে আমাদেরকে কালো করে করে দেখাইতেছে। এখন এখানে বলতেছে যে আপনার যতগুলো লেখা টু ছিল অতগুলো সবগুলো দেখানো হয়ে গেছে, এখন আর টু নাই, ঠিক আছে। এরকম যে কোনো শব্দ আমরা যদি লেখার পরে খুঁজে না পাই, এটা সহজ পদ্ধতিতে খোঁজা, কোনো কিছু লেখা না পাইলে আমরা এটা পড়তে হবে, টুটা কোথায় আছে সবগুলো পড়তে হবে, অথবা অফ কোথায় আছে এগুলো সবগুলো পড়তে হবে, ঠিক আছে। এখন আমরা ওইভাবে খুঁজতে হবে না, এটারে কি করতে হবে, ফাইন্ড নেক্সটে দিয়ে এটারে ফাইন্ড দিলাম, ফাইন্ডে দিয়ে এখানে দিয়ে ফাইন্ড নেক্সটে দিলে এটা আমরা খুঁজে খুঁজে দেখবো, এটাই হচ্ছে ফাইন্ডের কাজ। এরপরে আছে যে এখানে রিপ্লেসের কাজ হচ্ছে তাই শব্দ পরিবর্তন করা, হ্যাঁ যেমন একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ বসানো, একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ বসানো। যেমন আমরা এখানে রিপ্লেস করব একটা শব্দকে, যেমন অফ, ও এফ অফ, এটারে আমরা অন্য শব্দ দিয়ে পরিবর্তন করব, যেমন অফ রে টু বানাবো, ঠিক আছে। তো যেটা কম্পিউটারে আছে, যেটা আমরা ভুলে লিখে ফেলছি আগে, সেটা বসাইবো কোন জায়গায় উপরের বক্সে, এটার নাম হচ্ছে ফাইন হোয়াইট বক্স, ঠিক আছে। আর যেটা আমরা নতুন করে বসাবো সেটা হচ্ছে রিপ্লেস উইথ, আর রিপ্লেস উইথে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে টু বসাইলাম, টু বসাই এখানে রিপ্লেস দিলাম, রিপ্লেস দেওয়ার পরে এখানে অফ আসছে তো এই অফ, এটা আবার রিপ্লেস দিলে এটা টু হয়ে যাবে, এখানে অফ আছে তো এখানে রিপ্লেস দিলে টু হয়ে যাবে, টু হয়ে গেল, ঠিক আছে। তাহলে তিনটা অফ ছিল, তিনটা অফ আমরা টু করে ফেলছি। এভাবে একটা শব্দকে আরেকটা শব্দ দ্বারাই পরিবর্তন করা যায়। এরপরে আমরা ফাইলে গেলাম, ফাইলে যাই, রিপ্লেস করলাম, এরপরে যে গোটুর মধ্যে ক্লিক করার পরে যেমন আমরা 10টা পেজ লিখলাম, 10টা পেজ লেখার পরে আমরা এই 10টা পেজ লেখার পরে আমরা 3 নাম্বার পেজে যেতে চাই, তখন এখানে আমরা ক্লিক করে 3 লিখলাম, 3 লেখার পরে এই গোটুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা 3 নাম্বার পেজে চলে যাব। 3 নাম্বার পেজ থাকতে হবে, ঠিক আছে। আমাদের এখানে মনে হয় 3 নাম্বার পেজ আছে, তাহলে আমরা ফাইলে গেলাম, ফাইলে এখন আমরা কত নাম্বার পেজে আছি সেটা আমাদেরকে এখানে দেখাই দিচ্ছে, ঠিক আছে, এই এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই পেজ নাম্বার 2। এবার আমরা 1 নাম্বার পেজে যেতে চাই, তখন আমরা ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে গোটুতে ক্লিক করলাম, গোটুতে ক্লিক করার পরে এখানে এই 1 লিখে দিলাম, 1 লেখার পরে ও দিলাম, আমরা 1 নাম্বার পেজে চলে আসছি, ঠিক আছে। এভাবে আমরা যত নাম্বার পেজে যাইতে চাই অত নাম্বার এখানে লিখে দিয়ে সহজে চলে যাবে, তখন আর মাউসের চাকা আর এদিক সেদিক ঘুরাইতে হবে না, ঠিক আছে, লিখে দিতে হবে। তাহলে আমাদের এডিট মেনু ওকে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আন্ডো হচ্ছে যায় কোনো লেখা মুছে গেলে ফিরিয়ে আনা, রিডো ওই লেখাকে আবার বাদ দেওয়া, কাট এক জায়গা থেকে লেখা আরেক জায়গায় স্থানান্তরিত করা, মানে এক জায়গা থেকে নিয়ে গেলে আরেক জায়গায় চলে যাবে, ওখানে থাকবে না। আর কপির কাজ হচ্ছে তাই একটি লেখাকে বারবার কপি করা, আর হ্যাঁ পেস্টের কাজ হচ্ছে তাই কাট এবং কপির পরে পেস্ট করলে তারপর এটা দেখা যাবে। ক্লিয়ারের কাজ হচ্ছে তাই ডিলিট করা, এর আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিলিট করতে হবে। ফাইন্ড মানে শব্দ খোঁজা, রিপ্লেস মানে শব্দ পরিবর্তন করা, একটি শব্দের জায়গায় আরেকটি শব্দ বসানো, গোটু নির্দিষ্ট পেজে যাওয়া, ঠিক আছে। এরপরে যা আসো আমরা এডিট মেনু গেল, ফাইল গেল, এডিট গেল, ভিউর কাজ হচ্ছে ভিউতে তেমন বেশি কাজ নেই, অফিসিয়াল সিস্টেমে অল্প কাজ, যেমন নরমাল, ওয়েব লেআউট, পিন লেআউট, রিডিং লেআউট, আউটলাইন, এখানে কয়টা কাজ, 5টা কাজ, ঠিক আছে। 5টা কাজের মধ্যে নরমালি ক্লিক করলে আমাদের এখানে একটা নরমালি ক্লিক করলাম, নরমাল, ওয়েব লেআউট, পিন লেআউট, রিডিং লেআউট, আউটলাইন,
এর মধ্যে কাজ হচ্ছে যে পিন লেআউট। নরমালি ক্লিক করলাম, নরমালি ক্লিক করার পরে এটা পর্দা এলোমেলো হয়ে গেছে। আবার ওয়েব লেআউটে ক্লিক করলাম, ওয়েব লেআউটে ক্লিক করার পর পর্দা আরো এলোমেলো হয়ে গেছে। পিন লেআউটে ক্লিক করলাম, পর্দা ওকে হয়ে গেল, ঠিক আছে, আগের মতো হয়ে গেল, মানে সাধারণভাবে চলে আসলো। রিডিং লেআউটে ক্লিক করলাম, রিডিং লেআউট ক্লিক করার পরে পর্দা আবারও এক ধরনের এলোমেলো হয়ে গেল। আউটলাইনে ক্লিক করলে আবারও পর্দা আরেক রকম এলোমেলো হয়ে গেল। পিন লেআউটে কাজ করলে পর্দা ঠিক মতো। এটা থেকে শেখার কাজ হচ্ছে যাই নরমাল ওয়েব লেআউট, পিন লেআউট, রিডিং লেআউট, আউটলাইন। এটার মধ্যে কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজের মধ্যে আমাদের মেইন কাজ হচ্ছে যে পিন লেআউট। যদি নরমাল ওয়েব লেআউট অথবা রিডিং লেআউট, আউটলাইন হয়ে থাকে তখন আমরা কি করতে হবে? পিন লেআউটে দিয়ে ওকে দিতে হবে, ঠিক দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কয়টা জিনিস দিলাম? নরমাল ওয়েব লেআউট, পিন লেআউট, রিডিং লেআউট, আউটলাইন। এর মধ্যে কাজ হচ্ছে যে পিন লেআউট। যদি উপরে দুইটা নরমাল ওয়েব লেআউট অথবা পিন লেআউট, রিডিং লেআউট হয়ে থাকে তখন আমরা পিন লেআউটে দিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে। এরপরে আমরা আসো টুলবার্স। টুলবার্স এর কাজ হচ্ছে যে টুলবার্স আনা যায় এবং বাদ দেওয়া যায়। টুলবার্সের কাজ হচ্ছে যাই টুলবার আনা এবং বাদ দেওয়া। হ্যাঁ, টুলবারে ক্লিক করলাম, টুলবারে ক্লিক করার পর এখানে স্ট্যান্ডার্ড টুলবার, এখানে ফরম্যাটিং টুলবার, ঠিক আছে। এখানে একটি স্ট্যান্ডার্ড টুলবারে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড টুলবারে ক্লিক করি, এখানে একটা টুলবার চলে যাবে। এখানে স্ট্যান্ডার্ড টুলবারে স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, এই টুলবারটা চলে গেল, ঠিক আছে। যেটা চলে গেছে এটা স্ট্যান্ডার্ড টুলবার। আবার এখানে টুলবারে গেলাম, টুলবারে যে এখানে ফরম্যাটিং টুলবার, ফরম্যাটিং টুলবারটাও বাদ দিয়ে দিলাম। এটা স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবারটা আছে, ঠিক আছে। আবার এখানে আসি, যদি টুলবার দরকার হয় আবার স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ড টুলবারে ক্লিক করলাম, স্ট্যান্ডার্ড টুলবার চলে আসলো। আবার এখানে আসি, টুলবারে যাই, ফরম্যাটিং টুলবারে ক্লিক করলাম, এই জায়গায় একটা টুলবার আসবে, ঠিক আছে। এই টুলবারে যাই, ফরম্যাটিং টুলবার চলে আসলো। তাহলে আমরা স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার দ্বারাই উদাহরণ দিয়ে বুঝাইলাম। আর এখানে অনেকগুলো টুলবার আছে, যেটা আমাদের দরকার সেটা আমরা নিয়ে আসবো, আর যেটা দরকার নাই সেটা আমরা আবার বাদ দিয়ে দিব, ঠিক আছে। এই সব টুলবার যদি আমরা কম্পিউটারের আইকনে ডিসপ্লেতে আনি রাখার দরকার হয় তখন ডিসপ্লেটাই ঘোরা যাবে বই, আর দেখা যাবে না। এই জন্য টুলবার দরকার সাধারণত স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং, ফিক্সার, হ্যাঁ, টেবিল এন্ড বর্ডার্স, হ্যাঁ, ওয়ার্ডার, এই কয়েকটা টুলবার। যেখানে টিক চিহ্ন দেখা যায় এগুলো আমাদের ডিসপ্লেতে আছে, আর যেগুলোতে টিক চিহ্ন নাই সেগুলো আমাদের দরকারও হয় না, তেমন এই জন্য ডিসপ্লেতে এগুলো রাখা হয়নি, ঠিক আছে নি। এরপরে আমরা চলে যাব কোন জায়গায়? রুলারে ক্লিক করে রুলার, হ্যাঁ, চলে আসবে এবং বাদ যাবে। যেমন এখানে একটা রুলার আছে, এটা হচ্ছে হরিজন্টাল রুলার আর ভার্টিক্যাল রুলার। এই যেটা শুয়ে সেটা ভার্টিক্যাল রুলার, একটা রুলার, ঠিক আছে। রুলার মানে স্কেলটা আনাও যায় এবং বাদ দেওয়া যায়। রুলারে ক্লিক করলাম, রুলারে ক্লিক করলে এই রুলারটা চলে গেল, মানে স্কেলটা চলে গেল। মাপকাঠিটা আবার মাপকাঠিটা নিয়ে আসার জন্য রুলারে ওকে দিলাম, চলে আসবে। এটাই রুলারের কাজ হচ্ছে যায় রুলার আনা এবং বাদ দেওয়া। ডুকুন ম্যাপও আমাদের কাজে আসে না, তেমনই ডুকুন ম্যাপে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ডুকুন ম্যাপে একদিকে পর্দাটা ছোট হয়ে গেল। এটা আমাদের কোনো দরকার নেই, যদি এটা কখনো হয়ে যায় তখন আমরা ডুকুন ম্যাপে ক্লিক করে আগের মতো করতে পারবো, এটাই। এরপরে আসি আমরা ডুকুন ম্যাপের পরে থাম্বলসের কাজ হচ্ছে যে পর্দাকে ছোট করে দেখা, ঠিক আছে। থাম্বলসের কাজ হচ্ছে যে কি পর্দা কি করুন ছোট করে দেখা। এন্ড পর্দাকে ক্লিক করার পরে এখানে পেজ দুইটা আছে, ঠিক আছে। দুইটা আছে, আর দুইটার মধ্যে উপরে একটা নিচের একটা। আমরা যেটা চাই সেটার মধ্যে ক্লিক করলে সেটা আমাদের এখানে ওপেন দিবে। আর এই পেজের মধ্যে কতটুকু লিখছি আর কতটুকু বাকি আছে, কতটুকু সামনে লিখবো সেটা মানে লেখার জন্য মানে কতটুকু স্পেস ফাঁকা আছে সেটা আমাদের এখানে সাধারণভাবে দেখা যাইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে যে থাম্বলসের কাজ। আবার থাম্বলসে ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল। যা দেখে বললাম, দেখা বলার পর আবার আগের মতো করে দিলাম, ঠিক আছে। এরপরে যাই হিডার এন্ড ফুটার। হিডার এন্ড ফুটারে ক্লিক করার পরে হিডিং লিখা যায় এটা দ্বারাই। হিডার এন্ড ফুটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যেমন আমরা কিছু একটা লিখবো, লিখার পরে এখানে আমরা কিছু লিখলাম, বা এই পেজের একটা নাম্বার দিয়ে দিলাম, হ্যাঁ, বা অথবা এই পেজের একটা চিত্র দিয়ে দিলাম, এরকম। এখানে কিছু একটা লিখলাম, লেখার পরে এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এটা হিডিং মানে সবার উপরে লিখেটা আছে, এটা এইভাবে লিখা যায়। আর এটা যেভাবে সাধারণভাবে ব্লক করা যায়, এটা সাধারণভাবে ব্লকও করা যায় না, ক্লিকও করা যায় না, মুছও যায় না। এটা যদি করতে হয় তাহলে আমরা আবার হিডার এন্ড ফুটারে চলে যেতে হবে। হিডার এন্ড ফুটারে যাই, আমরা আবার এখানে আসি, এটারে প্রথমে কাটতে হবে, ঠিক আছে। কাটার পরে আমরা এটা হচ্ছে যে টুলবার, হিডার এন্ড ফুটারের টুলবার, এটা টুলবারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে।
এরপরে হ্যাঁ হিডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক করলাম, এরপর হিডার অ্যান্ড ফোল্ডারের কাজ শেষ। ফুল স্ক্রিনের কাজ হচ্ছে যে পুরো পর্দা একসাথে দেখা। হ্যাঁ ফুল স্ক্রিনে ক্লিক করলাম, ফুল স্ক্রিনে ক্লিক করার পরে দেখা যায় পুরো পর্দা একসাথে দেখা যাইতেছে, ঠিক আছে। এখন আমরা ফুল স্ক্রিনে এখানে আর কোনো আইকন দেখা যাইতেছে না বা টুলবার দেখা যাচ্ছে না। এই টুলবার অথবা আইকনগুলো বাদ দেওয়ার জন্য আমরা এখানে উপরের দিকে আস্তে আস্তে মাউস এটা নিলে এই টুলবারটা মেনু বারটা আসলে, ঠিক আছে। এই মেনু বারে আসি, ভিউ মেনুতে ক্লিক করি, এই ফুল স্ক্রিনে ক্লিক করলে এটা চলে যাবে। অথবা আমরা এখানে এটাই ফুল স্ক্রিন ক্লোজের একটা আইকন দেখা যাচ্ছে ছোট, এটার মধ্যে ক্লিক করলেও ফুল স্ক্রিন আবার আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, এখানে ফুল স্ক্রিন শিখলাম। এখন আছে জুম। জুমে আসি, জুমের কাজ হচ্ছে যাই এখানে কত 150% জুম আছে। জুম মানে একটু জুম করে দেখা। এখানে ক্লিক করে এখানে কাটে দিলাম, এগুলো মুছে দিলাম। মুছে দিয়ে আমরা এখানে 300% জুম দিয়ে দিলাম। 300 দিয়ে ওকে দিলে দেখা যায় যে লেখাগুলো অনেক বড় বড় হয়ে দেখা যাইতেছে, ঠিক আছে। মানে জুম করে দেখতেছি আর ঠিক আছে। আবার এটার আমরা বাদ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইলে যাই, জুমে গেলাম, জুমে যাই। আমরা এখানে আগে ছিল কত 150%, আমরা 150 লিখলাম, 150 লিখি, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা মোটামুটি পর্দা মানে আমাদের স্ক্রিন যত বড় এটার ভিতরে আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, নর্মাল পর্দা এলোমেলো, ওয়েব লেআউট পর্দা আরো এলোমেলো, পিন লেআউট পর্দা ঠিক করা, রিডিং লেআউট পর্দা আবারও এলোমেলো, আউটলাইনও এলোমেলো, আবার ফিন লেআউট ঠিক করা। এই পাঁচটার কাজ হচ্ছে যে এটা। আর টুলবারস এর কাজ হচ্ছে যে টুলবার আনা যায় এবং বাদ দেওয়া যায়। রুলারের কাজ হচ্ছে যে রুলার আনা এবং বাদ দেওয়া। এরপরে যে ডকুমেন্ট ম্যাপের কাজ হচ্ছে যে পর্দা একদিকে ছোট করা, এটা দরকার হয় না তেমন। এরপরে যে থাম্বলস এর কাজ হচ্ছে যে পর্দা ছোট করে দেখা পর্দার মধ্যে কি আছে। এরপরে যে হিডার অ্যান্ড ফুডারের কাজ হচ্ছে যে হিডিং লেখা। ফুল স্ক্রিনের কাজ হচ্ছে যে পর্দাকে পুরো পর্দা একসাথে দেখা। আর জুমের কাজ হচ্ছে যে তোমার জুম করে দেখা, ঠিক আছে, লেখাকে বড় ছোট করে দেখা। এই গেল তোমার ভিউ মেনু। এখন আসো ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুর কাজ হচ্ছে ব্রেক। প্রথমে আছে ব্রেক। ব্রেকের কাজ এখানে যেমন আমরা একটা জিনিস লিখলাম, হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন লিখলাম। একটা অ্যাপ্লিকেশন তো দুইটা অ্যাপ্লিকেশন তো একটা পেজে লেখা হয় না, একটা অ্যাপ্লিকেশন একটা পেজে লিখতে হয়। যেমন আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন লিখলাম, আর একটা এখানে জায়গা আছে তবে কিন্তু কাল লিখে যাবে না। এই জন্য আমরা কি করবো, এখানে একটা ক্লিক করুন, কি করুন এই পেজের একদম লাস্টে লেখার নিচে ক্লিক করে ইনসার্ট মেনুতে গেলাম, যাই ব্রেকে ক্লিক করলাম, ব্রেকে ক্লিক করে শুরু ওকে দেবো। ওকে দেওয়ার পরে আরেকটা পেজ চলে আসছে, ঠিক আছে। এই এরকম আরেকটা পেজ নিয়ে আসার জন্য আমরা ব্রেক ব্যবহার করি, ঠিক আছে। এই এটা হচ্ছে যায় ব্রেকের কাজ। এরপরে যে ইনসার্ট মেনুতে আসি, পেজ নাম্বার। হ্যাঁ পেজ নাম্বার আবার খেয়াল রাখবে, যদি লেখার মধ্যে ক্লিক করি ব্রেকে দাও, লেখার মধ্যে ক্লিক করি, লেখার মধ্যে ক্লিক রাখি, ব্রেকে দিয়ে ওকে দাও, তাহলে কি হবে ওই লেখা সহকারে চলে যাবে, ঠিক আছে। এই জন্য লেখার বাইরে ক্লিক করি, ব্রেকে দিতে হবে। এরপরে আমরা পেজ নাম্বারে ক্লিক করার পরে পেজ নাম্বারটা বসানো যায়। পেজ নাম্বারটারে ক্লিক করি। এখানে আমরা কি পেজের নাম্বারটা উপরে বসাবো না নিচে বসাবো? উপরে বসাইলে টপ, বাটন নিচে বসাইলে বাটন। এখন দুইটা লেখা আছে উপরে আর নিচে, যেমন আমরা উপরে বসাইলাম। আর এখানে আমরা কয়েকটা আছে, আমরা লেফটে বসাইবো না সেন্টারে বসাইবো না রাইটে বসাইবো না ইনসাইডে বসাইবো না আউটসাইডে বসাইবো। মূলত আমরা সেন্টারে বসাই, ঠিক আছে। তাহলে উপরে বসাইলাম এবং সেন্টারে বসাইলাম, আর এখানে একটা টিক চিহ্ন বসাই দিয়ে ওকে দিলাম। এখন এখানে দেখা যায় এই পেজ নাম্বার বসে গেছে। এখানে আমাদের যতগুলো পেজ আছে সবগুলাই, ওইটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ, এভাবে নিচের দিকে আরো যদি পেজ থাকে তাহলে ওগুলো অটোভাবে মানে 1 2 3 সিরিয়ালে পেজ নাম্বার, পেজ প্রতি পেজের উপরে একটা নাম্বার চলে আসবে, ঠিক আছে। 5 নাম্বার পেজের উপরে 5ই আসবে, 6 আসবে না। এরপরে যে পেজ নাম্বারে যাই, এখানে আমরা পেজ নাম্বারে যাই, এখানে শুধু টিক চিহ্নটা তুলে দিয়ে, যেমন আমাদের পেজ নাম্বার দরকার নাই, টিক চিহ্নটা তুলে দিয়ে এখানে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পরে আমাদের পেজ নাম্বারটা চলে গেল। এরপরে যে আমরা দরকার হলে আবার ইনসার্ট মেনুতে যাই, পেজ নাম্বারে যাই, ওখানে টিক চিহ্নটা দিয়ে পেজ নাম্বারটা নিয়ে আসতে পারবো। এটাই কাজ হচ্ছে যাই আমার পেজ নাম্বার। এখানে লেখা আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমের কাজ হচ্ছে যে কোনো একটা ডেট অ্যান্ড টাইম বসানো। এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনসার্ট মেনুতে গেলাম, ইনসার্ট মেনুতে যাই, ডেট অ্যান্ড টাইমে গেলাম। যেমন কম্পিউটারে বিভিন্ন ডেট অ্যান্ড টাইম ওগুলো আছে, যেটা আমাদের পছন্দ হয় সেটার মধ্যে ক্লিক করি, ওকে দিলাম, এই ডেট অ্যান্ড টাইম বসে গেছে, ঠিক আছে। এভাবে ডেট অ্যান্ড টাইম গুলা বসানো যায়। এরপরে তোমার এখানে আছে ফিল্ডের কাজ হচ্ছে যে তোমার গাণিতিক চিহ্নের সমস্যার সমাধান করা যায়। যেমন আমরা এখানে এটা রুট লিখবো, রুট কিন্তু কিবোর্ডে নাই, ঠিক আছে, কিবোর্ডে রুট থাকে না। যেমন আমরা রুট 2 লিখবো, রুট 2 লিখতে হলে ইনসার্ট মেনুতে যাইতে হবে, ফিল্ডে যাইতে হবে, ফিল্ডে যাই,
এখানে আসি ইকিউতে যাইতে হবে। হ্যাঁ, এই ইকিউতে যাওয়ার পরে আমরা ইকুয়েশন এডিটরের মধ্যে যাই। আমরা এখানে ইয়েস, হ্যাঁ এটা সেট আপ না, এটা আমরা এখানে ইয়েস চাইছে তো, এটা সবসময় চাই না, একবার প্রথমবার চাইবে। মানে এই ইকুয়েশনের মধ্যে কাজ করার সময় আমরা যতবারই কাজ করব প্রথমবার একবার ইনস্টল করে নিতে হবে ইকুয়েশনটা। মানে ইকুয়েশনটা এখন ইনস্টল হচ্ছে নিজে নিজে, ইকুয়েশন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ইকুয়েশনের পর্দাটা চলে আসে। এখন রুট 2 বসাইলে এখানে রুটের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে রুটটা নিলাম। এখন আমরা 2 বসাই আর 3 বসাই একটা বসাই দিলাম, মানে কিবোর্ড থেকে 2 3টা কিবোর্ড থেকে বসাইতে হবে। বসানোর পরে আমরা বাইরে ক্লিক করব। এখানে এই করসিনের মধ্যে ক্লিক করতে হবে না, বাইরে ক্লিক করলেই হবে। বাইরে ক্লিক করে দিলাম, রুট 2 বসে দিলাম, ঠিক আছে। এখানে আমরা যেমন একটা বাঘ চিহ্ন বসাইবো। হ্যাঁ, কিবোর্ডে বাঘ চিহ্ন এরকম আছে, এইরকম, এইটার নামই বাঘ চিহ্ন। কিন্তু আমরা অরিজিনাল বাঘ চিহ্ন যেটা আমরা মূল বাঘ চিহ্ন যেটা চিনি, সেটা আমরা যদি বসাইতে হয় তাহলে আমরা ফিল্ডে যেতে হবে। ফিল্ডে যাওয়ার পরে এখানে আসি, বাইরে চলে গেছে তো ওই জন্য ইনসার্টে গেলাম। হ্যাঁ, ফিল্ডে গেলাম, ফিল্ডে যাওয়ার পরে আসতে এখানে ইকিউতে চলে আসলাম। ইকিউতে আসি, ইকুয়েশন এডিটরে আসি। যেমন এখানে একটা বাঘ চিহ্ন বসাইতে চাইলে এখানে এই বাঘ চিহ্নটা বসাইতে পারি, গুণ চিহ্নটা বসাইতে পারি। এখানে লেস দেন, গ্রেটার দেন, তারপরে যে আরো বিভিন্ন সুতরাং, যেহেতু এটা একটা সুতরাংটা যেহেতু এখানে সম্পূর্ণ গাণিতিক চিহ্নের সবগুলো চিহ্ন এখানেই পাওয়া যায়, ঠিক আছে। কারণ আমরা যেটা চাই সেটা এখান থেকে বসাইতে হবে, এখান থেকে নিয়ে আসতে হবে, বাকিগুলো দেখতে হবে নিজেরা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি শিখলাম, ফিল শিখলাম। এখানে ইনসার্ট মেনুতে আসি, ফিল করলাম। ফিল্ডের পরে এখন আমরা সিম্বলের কাজ হচ্ছে যাই প্রতীক বসানো। যেমন সিম্বলে ক্লিক করলাম, সিম্বলে ক্লিক করার পরে এই সিম্বলটার প্রতীকটা কোথায় বসাবো, যেমন আমরা এই লাইনের প্রথমে একটা স্টার চিহ্ন বসাইবো। এখানে ক্লিক করে এই স্টার দিয়ে দিলাম, এই স্টারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ইনসার্ট দিলাম, এখানে এটা বসে গেল। আবার এই লাইনের শুরুতে একটা বসাইবো, যেখানে বসাইবো সেখানে রাখি ইনসার্টে দিয়ে দিতে হবে, তখন আমাদের এরকম সিম্বলগুলো বসে যাইবে। এখানে আরো বিভিন্ন সিম্বলগুলো আছে, যেটা চাও সেটা আমরা বসাইতে পারবো, ঠিক আছে। এরপরে আমরা ইনসার্ট মেনুতে আসার পরে, হ্যাঁ, সিম্বলে ক্লিক করার পরে পিকচার, পিকচারের মধ্যে কাজ আছে কয়টা, 3টা 4টা। ক্লিপ আর্ট, ফ্রম ফাইল, অটো শেপ, ওয়ার্ড আর্ট। ক্লিপ আর্ট আর ফ্রম ফাইল একই রকমেরই কাজ, অটো শেপ, ওয়ার্ড আর্ট আলাদা আলাদা কাজ। ক্লিপ আর্টে ক্লিক করলাম, ক্লিপ আর্টে ক্লিক করার পরে এখানে গো টুর মধ্যে ক্লিক করলাম। এই গো টুর মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ছবি আসছে, ছবি যে কোনো একটা ছবি নিলাম, যেমন এই গরুটা নিলাম অথবা এই ডাক্তারটা নিলাম, যে কোনো একটা ছবি নিতে পারি, যেমন গরু নিলাম। নেওয়ার পরে গরুর মধ্যে ক্লিক করলে আমাদের এখানে টুলবার একটা উঠবে। এখানে খেয়াল রাখবে, এটা হচ্ছে যায় পিকচার টুলবার। এখানে গরুর মধ্যে ক্লিক করলে, পিকচারের মধ্যে ক্লিক করলে পিকচার টুলবারটা উঠবে, উঠছে। এখন আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আসি বিহাইন্ড টেক্সট করতে হবে। যেমন গরু এটাতে এদিক সেদিক নিতে গেলে এদিক সেদিক যায় না, যাইলেও এটা ঝামেলা করে লেখা, এই জন্য আমরা এটার মধ্যে ক্লিক করে বিহাইন্ড টেক্সট অথবা ইনফর্ম অফ টেক্সট করে দেবো। হ্যাঁ, এই বিহাইন্ড টেক্সট অথবা ইনফর্ম অফ টেক্সট করে দিয়ে বিহাইন্ড টেক্সট করে দিলাম। করে দেওয়ার পরে এই গরু এটারে এদিক সেদিক আমরা নিতে পারি, ঠিক আছে। আমরা গরু এটারে এদিক সেদিক নিতে পারি এবং কি এটার মধ্যে যে কোনো কাজ করতে পারি। এবার আমরা গরু এটারে বড় করতে পারি। এখানে আসি, আমরা এইটারে বড় করে দিলাম। এই কোন আসি এরকম যখন চিহ্ন হবে, অ্যারো চিহ্ন যখন হবে, তখন আমরা চেপে ধরে টান দিলাম, বড় হইলো, আবার চেপে ধরে উপরের দিকে দিলাম, ছোট হইলো। এভাবে বড় ছোট করা যায়, ঠিক আছে। আবার এটারে মুভ করা যায়, এটার উপরে এটার মধ্যে এই গরুর মধ্যে নিলে, মানে পিকচারটার মধ্যে নিলে 4টা অ্যারো হবে। 4টা যখন আর হবে তখন এটাকে এদিক সেদিক মুভ করা যাবে, এদিক সেদিক নেওয়া যাবে, ঠিক আছে। আর এটারে যদি করা যায়, এটারে একটু বাঁকা অ্যাঙ্গেল করবে, অ্যাঙ্গেল করতে হলে এখানে ক্লিক করে অ্যাঙ্গেল করে দিলাম, আবার এখানে ক্লিক করে এইভাবে অ্যাঙ্গেল করে দিলাম, ঠিক আছে। এভাবে অ্যাঙ্গেল করা যায়। এরপরে আমরা কি করব, এটার এই গরুটা নিয়ে আসলাম, মানে পিকচারটা নিয়ে আসলাম। পিকচারটার কারণে আমাদের এখানে লেখাটা দেখা যাইতেছে না। হ্যাঁ, গরুও কালো, লেখাও কালো, এই জন্য লেখা দেখা যাইতেছে না। এখন লেখা দেখা যাওয়ার জন্য এখানে মোর ব্রাইটনেসটা কমাই দিব। মোর ব্রাইটনেসটা কমাই দিলে এখন লেখাও দেখা যাইতেছে, কি হয়েছে, গরুও দেখা যাইতেছে, মানে পিকচারটাও দেখা যাইতেছে। এটা ছিল তোমার পিকচারের কাজ। আর আমরা চাইলে পিকচার এটা বাদ দিয়ে দিতে পারি। পিকচার বাদ দেওয়ার জন্য ব্যাক স্পেস দিয়ে দিলাম, চলে গেল। তবে গরুর মধ্যে ক্লিক রাখি, পিকচারের মধ্যে ক্লিক রাখি,
ব্যাক স্পেস দিতে হবে। এটারে আমরা এটা ক্লিপারটা বাদ দিয়ে দিলাম। এখন আসি আমরা ইনসার্ট মেনুতে যাই, পিকচারের মধ্যে কি শিখলাম, ক্লিপার এন্ড ফ্রম ফাইলের কাজ হচ্ছে যাই পুরো পর্দায়, মানে ফ্রম ফাইলের কাজ হচ্ছে যাই আমাদের কম্পিউটারে আমরা ছবি যেসব ছবিগুলো প্যান ড্রাইভ অথবা মেমোরি অথবা মোবাইল দিয়ে মানে রাখলাম সেগুলো এখান থেকে পাওয়া যাবে। ফ্রম ফাইলে ক্লিক করলাম, ফ্রম ফাইলে ক্লিক করার পরে এখানে আমাদের কম্পিউটারে কোনো ছবি নাই, পিকচার নাই, ঠিক আছে নি, আমরা কোনো পিকচার রাখি নাই। যদি রাখতাম তাহলে এখানে ছবিটা পাইতাম, ছবির এটা তো শুধু ফোল্ডার, এখানে ছবির মধ্যে ক্লিক করে ইনসার্টে দেওয়ার পরে ওই ছবিটা এখানে চলে আসতো। আর বাকি কাজটা ওই পিকচারে যেভাবে একটু আগে গুরু এটা যেভাবে কাজ করছিলাম সব কাজ একই রকম, মানে এটা কাজ হচ্ছে যাই এক জায়গা থেকে আরেক জায়গা থেকে ছবি আনা, এখান থেকে এক জায়গা থেকে ছবি আনা আর এখান থেকে আরেক জায়গা থেকে ছবি আনা, ঠিক আছে। তাহলে পিকচার আর ফ্রম ফাইল একই রকমেরই কাজ, ক্লিপার ফ্রম ফাইল একই রকমেরই কাজ। ক্লিপারের কাজ হচ্ছে এক জায়গা থেকে ছবি আনা, ফ্রম ফাইলের কাজ হচ্ছে আরেক জায়গা থেকে ছবি আনা, কাজ কিন্তু একই, ঠিক আছে। এরপরে যে আসো এখানে অটো শিফটের কাজ হচ্ছে ড্রয়িং করা। অটো শিফটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা কিছুই আমরা যেটা ইচ্ছে এটা আঁকতে পারবো। যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এটা পতাকা, পতাকা আঁকতে হইলে এখানে আসি, এটার মধ্যে ক্লিক করার পরে এখানে আসছে কি ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ার, এটা বাদ দিতে হবে ব্যাক স্পেস দিয়ে, মানে এটার বক্স এটার ভিতরে এরা আঁকতে বলছে আর ক্রিয়েট ইউর মানে বক্স এটার ভিতরে, আমরা বক্সে আঁকলে অনেক সমস্যা দেয়, ওই জন্য আমরা ব্যাক স্পেস দিয়ে ওই বক্সটা বাদ দিয়ে এখানে চেপে দিলাম, চেপে ধরে এভাবে টান দিলাম, টান দেওয়ার পরে একটা পতাকার একটা ব্যাকগ্রাউন্ড হলো। এরপরে আসি এখানে বৃত্ত একটা আছে, বৃত্তর মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে বৃত্তটা এখান থেকে চেপে ধরে এই বৃত্তটা নিয়ে আসলাম। বৃত্তটা নিয়ে আসার পরে বৃত্তটা উপরে নিচে এখন কন্ট্রোল ধরে অ্যারো নিচেরটা দিয়ে এটারে সমানভাবে মধ্যখান বরাবর নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এটা এগুলার মধ্যে এবার একটা খুঁটি দিন, খুঁটি দিতে হইলে আমরা এখানে আসি, এখানে আসি এই লাইনটা নিলাম, লাইনটা নিয়ে এখান থেকে লাইনটা টেনে দিলাম, লাইনটা টেনে দিয়ে এরকম এখন লাইনটা একটু মোটা করে দিতে হইলে এখানে আসি, এখানে আসি এটা লাইনটা মোটা করে দিলাম। এরপরে আমরা এটার মধ্যে বৃত্তর মধ্যে কালার দিব, যেটার মধ্যে কালার দিব সেটা আগে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এখানে কালারের জায়গা তিনটা আছে, একটা হচ্ছে ফিল কালার, আর ফিল মানে যে কোনো বাক্সা যে কোনো বক্স কালার হবে, আর এর লাইন যে কোনো লাইন কালার হবে, আর এখানে যে কোনো লেখা কালার হবে। এখানে আসি যদি আমরা এখন কালার দিই তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা হচ্ছে বক্স মানে ফিল কালার, তাহলে ফিল কালারটা ব্যবহার করতে হবে। এখানে আসার পরে এখানে লাল ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই পুরো ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে এবারে ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে কি যেটা যে কালার সেই কালার দিয়ে দিব। এভাবে এখান থেকে অনেক কিছু আঁকা যায়, যেটা ইচ্ছে সেটা আঁকতে পারো, ঠিক আছে। যেমন এখান থেকে আসি এই উড়ন্ত পতাকা আছে একটা, উড়ন্ত পতাকা আঁকবা, এখান থেকে আসি এখানে এইরকম আর বাকিগুলো তো সমানই। এরপরে আসি এখান থেকে আসি তোমার এখানে যেমন এই মানুষের এটা মাথায় করে এভাবে ইচ্ছা এটা এখান থেকে অনেক কিছু আঁকা যায়, এটা নিজের মতো করে দেখতে হবে। এটা হলো তোমার পিকচার টুলবার, পিকচারের মধ্যে এগুলো বাদ দিয়ে দিলাম, ব্যাক স্পেস দিলাম, যেটার মধ্যে ক্লিক করবো সেটা চলে যাবে, ব্যাক স্পেস দিয়ে দিলে আস্তে আস্তে এগুলো বাদ দিলাম। এরপরে আমরা এখানে ইনসার্ট মেনুতে পিকচারের মধ্যে কি শিখলাম, ক্লিপার ফ্রম ফাইল অটো শিফট শিখলাম। এখন ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে ওয়ার্ডে আর্ট করা যায়, যেমন যে কোনো একটা এখানে লিখলাম, এখানে এটার মধ্যে ক্লিক করে ওয়ার্ড আর্টের মধ্যে ক্লিক করে যে কোনো একটা ওয়ার্ড নিলাম, এখান থেকে আসে যে কোনো একটা ওয়ার্ড নিব, যেমন এই ওয়ার্ডটা পছন্দ হয়েছে এটার মধ্যে ক্লিক করে এখানে এখানে ক্লিক করার পরে কি হয়েছে ইউর টেক্সট হেয়ার এখানে লিখতে বলছে, আমরা যেমন ও আর টি আই টি এ স্পেস সি ও এম টি ইউ টি ই আর অরবিটা কম্পিউটার লিখলাম, লেখার পর এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে ওয়ার্ড এটা 8 হয়ে চলে এসেছে, ঠিক আছে। এখন এটারও একই সিস্টেমে পিকচারটা যেরকম বিহেভিং টেস্ট করছি এটারও বিহেভিং টেস্ট করতে হবে। এখানে ক্লিক করে এখানে এই বিহেভিং টেস্টের একটা জায়গা আছে, এই বিহেভিং টেস্টটা করে নিলাম। এরপরে আমরা এটারে কি করলাম, এবারে টানি এটারে একটু বড় করলাম, এদিক থেকে একটু বড় করলাম। এখানে বিভিন্ন ডিজাইন করা যায়, এখানে আসি এটার মধ্যে আসি, এটার মধ্যে না, এইটার মধ্যে আসি, বিভিন্ন ডিজাইন করা যায়, ডিজাইন করার
যখন যে ডিজাইনটা দরকার তখন সেই ডিজাইনটা এখান থেকে করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ, এটা ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের ইনসার্ট মেনুতে কি কাজ গেল, পিকচারের মধ্যে ক্লিপ আর্ট গেল, ফ্রম ফাইল গেল, অটোশিপ গেল, ওয়ার্ড আর্ট গেল। এরপরে যে ডায়াগ্রামের কাজ নাই, টেক্সট বক্সের কাজ হচ্ছে তাই বক্সের মধ্যে লিখা। এখানে আসি ক্রিয়েটিভ ড্রয়িং এ, তো এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে সেভে ধরে টান দিলাম, টান দেওয়ার পরে এটার মধ্যে কি হইলো, তোমার এটার মধ্যে যে কোনো লেখা লিখতে পারবে। লেখার পরে তুমি এই লেখাটা এদিক সেদিক দিতে পারবে, এদিক সেদিক কি করা যায়, মুভ করা যায়। কিন্তু এই লেখাটা সাধারণভাবে যে লেখাটা লিখছি এটা এদিক সেদিক মুভ করা যায় না, ঠিক আছে। এটা বাদ দিয়ে দিলাম। এই বক্সের কাজ হচ্ছে, টেক্সট বক্সের কাজ হচ্ছে এটা বক্সের মধ্যে লিখে তোমার এটারে বক্স স্থানান্তরিত করা যায়, ঠিক আছে। এরপরে কাজ হচ্ছে যাই তোমার টেক্সট বক্সের কাজ, টেক্সট বক্স শেষ। তাহলে ব্রেকের কাজ হচ্ছে যাই মানে নতুন পেজ নিয়ে আসা, পেজের ফাইলের মধ্যে নতুন পেজ নিয়ে আসি, ওই পেজের মধ্যে লিখা। আর পেজ নাম্বারের কাজ হচ্ছে যে পেজ নাম্বার বসানো, ডেট অ্যান্ড টাইমের কাজ, ডেট অ্যান্ড টাইম বসানো, ফিল্ডের কাজ, গাণিতিক চিহ্ন নিয়ে আসা, ফিল্ড সিম্বলের কাজ, সিম্বল বসানো, পিকচারের মধ্যে কাজ 3-4টা, ক্লিপ আর্ট, ফ্রম ফাইল, অটোশিপ, ওয়ার্ডার। ক্লিপ আর্টের কাজ হচ্ছে যাই তোমার ফিক্সার নিয়ে আসা, ফ্রম ফাইলের কাজও ফিক্সার নিয়ে আসা, এই দুটোটার কাজই নিয়ে ফিক্সার নিয়ে আসা। তবে এক জায়গা থেকে ফিক্সারের ফ্রম ফাইল, এক জায়গা থেকে ফিক্সার নিয়ে আসা, ক্লিপ আর্ট আরেক জায়গা থেকে ফিক্সার নিয়ে কাজ কিন্তু একই। অটোশিপের কাজ হচ্ছে ড্রয়িং করা, ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে ওয়ার্ডে আর্ট করা। ডায়াগ্রামের কাজ দরকার নাই, টেক্সট বক্সের কাজ হচ্ছে তোমার বক্সের মধ্যে লেখা। এগুলো ইনসার্ট মেনু। ফরম্যাট মেনুর কাজ হচ্ছে তোমার এখানে ফরম্যাট মেনুতে ফন্ট, এখানে সবগুলোরও এই এতটুকু ব্লক করলাম। হ্যাঁ, ব্লক করার পরে ইনসার্ট মেনুতে গেলাম, ফন্টে গেলাম, ফন্টে যাই, এখানে ফরম্যাট মেনু গেলাম, ফরম্যাট মেনুতে যাই, ফন্টে দিলাম। ফন্টে দেওয়ার পরে এখানে আমাদের টুলস মেনু, এখানে ফন্টে এখানে টাইমস নিউ রোমান লেখা আছে। এখানে অনেক মানে বাংলা এবং ইংলিশ করার জন্য অথবা বিভিন্ন ফন্ট চেঞ্জ করার জন্য এটা ব্যবহার করা, এটা থাকুক আপাতত। এরপরে যে এখানে লেখা আছে ইটালিক করা যায়, বোল্ড রেগুলার মানে সাধারণ, ইটালিক মানে বাঁকা বাঁকা করা যায়, বোল্ড মানে মোটা করা যায়, বোল্ড ইটালিক মানে মোটা এবং বাঁকা দুটোটাই করা যায়, ঠিক আছে। তবে খেয়াল রাখতে হবে লেখা কি কিন্তু ব্লক রাখতে হবে। এখানে সাইজ আছে কত, 12, আমরা সাইজ করে দিলাম 16। এরপরে যাই এখানে আসি, আমরা ফন্টের একটা কালার দিয়ে দিব, এখানে আসি একটা কালার দিয়ে দিলাম, আর এখানে আসি এটা আন্ডারলাইন দিয়ে দিলাম, এখানে আসি আমরা আন্ডারলাইন কালার দিয়ে দিলাম। হ্যাঁ, যে কোনো একটা আন্ডারলাইন কালার দিয়ে দিলাম, এই আন্ডারলাইন কালারটা এরকম হবে। এরপরে যে আমরা ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম একটা কালার দিয়ে দিলাম। এখন যদি মন চাই যে তোমার না শুধু আন্ডারলাইনটা বাদ দিবে, তাহলে ওখানে সবগুলোর ব্লক করে ফরম্যাট মেনুতে যাই, ফন্টে গেলাম, ফন্টে যাই, এখানে শুধু আন্ডারলাইনটা বাদ দিয়ে ওকে দিলাম। যেটা দরকার তুমি সেটার কাজ করবে, যেমন এখন বাকি সবগুলো কাজ আছে, আন্ডারলাইনটা বাদ দিয়ে দিলাম। এভাবে আমরা ফরম্যাট মেনুতে যাই, ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পরে এখানে আগে আসছিল কত 12, আগে আসছিল রেগুলার, আগে এখানে আন্ডারলাইন ছিল না, আগে এখানে কালার ছিল না, অটোমেটিক করে দিলাম, সবগুলো বাদ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ফরম্যাট মেনু ফন্টের কাজের সাথে কয়টা, এখানে তোমার ইটালিক, এগুলো ইটালিক করা যায়, ইটালিক মানে বাঁকা করা যায়, বোল্ড মানে মোটা করা যায়, বোল্ড মানে বাঁকা মোটা দুটোটা একসাথে করা যায়। আর এখানে লেখার বড় ছোট করা যায়, এখানে ফন্ট কালার মানে ফন্টগুলোরে কালার করা যায়, ফন্ট মানে লিখা, আন্ডারলাইন কালার, আন্ডারলাইন মানে লিখার মধ্যে আন্ডারলাইন দেওয়া যায়, আর আন্ডারলাইন দেওয়ার পরে আন্ডারলাইন কালারটা আসবে, ঠিক আছে। এখানে কাজ হচ্ছে এতটুকু ফন্টের মধ্যে। এরপরে আমরা এখানে ফরম্যাট মেনুতে প্যারাগ্রাফের কাজ হচ্ছে প্যারাগ্রাফের কাজ হচ্ছে যে এখানে লাইন স্পেসিং এখানে 1.5 দেখা যায়, তো 1.5 এ দিয়ে ওকে দিলাম। লাইনের মধ্যখানে একটা ফাঁকা, ঠিক আছে। আবার সবগুলোর ব্লক করে ফরম্যাট মেনুতে যাই, প্যারাগ্রাফে যাই, এখানে 1.5 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমরা এরপরে 1.5 দিলাম, দেওয়ার পরে
সিঙ্গেল দিয়ে দিলাম, সিঙ্গেল দেওয়ার পরে আমরা এটারে আগের মতো করে দিলাম, আবার এগুলারে সবগুলোরে ব্লক করলাম, ব্লক করার পরে ফরম্যাট মেনুতে গেলাম, তাহলে প্যারাগ্রাফের কাজের সাথে এখানে সিঙ্গেল দিলে আগের মতো 1.5 দিলে আরো একটু মানে লাইনের মধ্যখানে ফাঁক হবে, ডাবল দিলে আরো বেশি ফাঁক হবে। আর 1.5 দিলে যদি বেশি হয়ে যায় তাহলে এখানে লিখে দেওয়ার মতো সুযোগ সুবিধা আছে, 1 আমরা 3 করে দিলাম বা 2 করে দিলাম, ঠিক আছে না? এটাও করা যায়, এখানে 1.2 করে দিলাম। এরপরে যায় ফরম্যাট মেনুতে গেলাম, বর্ডার এটার কাজ শেষ। এরপরে যায় এটা আমরা আগের মতো করে দিলাম, এখানে আসি সিঙ্গেল করে দিয়ে ওকে দিলাম। এরপরে যায় ফরম্যাট মেনুতে যাই, বুলেটিন নাম্বারিং এর কাজ হচ্ছে যায় বুলেট বসানো, ঠিক আছে? বুলেটিন নাম্বারিং এর কাজ হচ্ছে বুলেটিন নাম্বারিং বসানো, যে কোনো একটা বুলেট বসানো, যেমন এটা বসানো যেটা বসানো সেটার মধ্যে ক্লিক করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে তোমার এইটা বসবে, তবে এটা প্রতি লাইনে বসবে, যখন প্রতি লাইনে এন্টার দেওয়া হবে। এখন এখানে তো এন্টার আছে শুধু একবার, এই জন্য একটাই বসছে। আবার ফরম্যাট মেনুতে গেলাম, বুলেটিন নাম্বারিং এ গেলাম, এখানে ক্লিক করে নানে ক্লিক করে ওকে দিয়ে দিলাম, চলে গেল। এন্ড ফরম্যাট মেনুতে এসে বুলেটিন নাম্বারিং বর্ডার এন্ড শেডিং এর মধ্যে কাজ হচ্ছে যায় বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা বর্ডার নিলাম, যেমন এটা নিলাম, এখানে আসি, এখানে একটা কালার দিলাম, এখানে কালার দেখা যায়, এটা কালার দিলাম, আর এখানে আসি আমরা মোটা চিকন করে দিলাম, হ্যাঁ, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখা যাইতেছে যে লেখা যতটুকু লেখা ব্লক করছি অতটুকু লেখার ভিতরে বাইরে একটা বর্ডার হয়ে গেছে। আবার বর্ডারটা বাদ দেওয়ার জন্য ফরম্যাট মেনুতে বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করার পরে বর্ডারে ক্লিক করে আমরা এখানে শুধু নামটা দিয়ে ওকে দিলাম, শেষ। এরপরে ফরম্যাট মেনুতে বর্ডার এন্ড শেডিং এর বর্ডারটা গেল, ফেস বর্ডারটা আরো সোজা, ফেস বর্ডার এখানে আর্টের মধ্যে এখানে ক্লিক করি, এখানে এটাও সেটআপ নাই, এটাও একবার সেটআপ করতে হবে, সেটআপ করতে হবে। এখানে আসি, এখানে আসি আমরা কি করব, এখানে যেমন এইটা দিলাম, হ্যাঁ, এটা বর্ডার দিলাম, ফেজের সাইডে একটা বর্ডার দেওয়া যায়। আবার ফরম্যাট মেনুতে গেলাম, ফরম্যাট মেনুতে যাই বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করে এবারে এখানে আমরা নাম দিয়ে ওকে দিলাম, বর্ডারটা চলে গেল। এখানে অনেকগুলো বর্ডার আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা দিতে পারবে। ফেজ বর্ডারে ক্লিক করে এখানে আর্টে ক্লিক করে অনেকগুলো বর্ডার আছে, যেমন এটা দিয়ে দিলাম, এটা দিয়ে ওকে দিলাম। আবার এগুলো বেশি মোটা তো এগুলো চিকনও করা যায়, বর্ডার এন্ড শেডিং এ যাই, এখানে কত আছে 24 ফিট লেখা আছে, এখানে কমাই দিলাম, কমাই দিয়ে 10 করে দিয়ে ওকে দিলাম। এটা হচ্ছে যে বর্ডার এন্ড শেডিং এর মধ্যে ফেজ বর্ডারের মধ্যে ফেজ বর্ডারের কাজ, ঠিক আছে? এখানে ক্লিক করে নানা দিয়ে ওকে দিয়ে দিলাম। এরপরে যায় ফরম্যাট মেনুতে আসে বর্ডার এন্ড শেডিং এর মধ্যে ক্লিক করতে যাই, এখানে নিচে কালার দেওয়া, তবে এটা ব্লক করতে হবে, সবগুলোরে ব্লক করলাম, যতটুকু লেখা আছে অতটুকু লেখারে ব্লক করলাম, ব্লক করে ফরম্যাট মেনুতে গেলাম, বর্ডার এন্ড শেডিং এ গেলাম, এখানে শেডিং, ঠিক আছে? শেডিং এ যাই, এখানে যে কোনো একটা যে কালার দিয়ে দিলাম, যেমন এটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখে লেখার নিচে কি হইলো, এটা লেখা মানে কালার হয়ে গেল, আর বর্ডার এটা হচ্ছে শেডিং কালার, শেডিং বলতে এটাই বোঝায়। এরপরে আবার সবগুলারে ব্লক করি, সবগুলারে ব্লক করলাম, ব্লক করে ফরম্যাট মেনুতে গেলাম, ফরম্যাট মেনুতে আসি, বর্ডার এন্ড শেডিং এর মধ্যে আসি, এখানে নো ফেলে দিয়ে ওকে দিলাম, মানে বর্ডার শেডিংটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে যাই বর্ডার এন্ড শেডিং এর মধ্যে শেডিং এর কাজ, ঠিক আছে? এটা হচ্ছে কলামের জন্য ব্লক করতে হবে না, কলাম মানে আমরা পত্রিকার মতো কলাম করে লিখতে পারি। এখানে আসি, কলামে ক্লিক করলাম, কলামে ক্লিক করার পরে এখানে 2 কলামে দিলাম, অথবা এখানে 3 কলামে দিলাম, হ্যাঁ, 3 কলামে দিয়ে এখানে ওকে দিলাম। এই যেমন 1 কলাম, 2 কলাম, হ্যাঁ, 3 কলাম। এইভাবে তোমার 2 কলাম হয় দরকার হলে 2 কলাম, 3 কলাম দরকার হলে 3 কলাম, যে কলাম দরকার হবে যত কলাম দরকার হবে অত কলাম দিবা, আর দরকার না হলে এখানে নো দিতে, ঠিক আছে?
এখানে আসি এক দিলাম, এক দিয়ে মানে মূলত একটা থাকেই, আর বাকি যদি আমরা দরকার হয় তাহলে আমরা আরো বড় মানে বেশি করতে পারি এবং কি কম করতে পারি। এটা হচ্ছে কলামের কাজ। এটা হচ্ছে ট্যাবের কাজ। ট্যাবের কাজ হচ্ছে ট্যাবের গতি বাড়ানো কমানো। কিবোর্ডে দিলাম, কিবোর্ডে দেওয়ার পরে যেমন এখানে একটা ট্যাব দিলাম, একটা ট্যাবে আধা ইঞ্চি গেল, এই আধা ইঞ্চি আমরা আধা ইঞ্চির জায়গায় আমরা যদি 1 ইঞ্চি পরিমাণে বাড়ানো কমানো মানে বাড়াই দিতে চাই, তখন আমরা কি করতে হবে, ট্যাবসে ক্লিক করতে হবে। হ্যাঁ, ট্যাবসে ক্লিক করার পরে এখানে 0.5 লেখা আছে, মানে আধা ইঞ্চি লেখা আছে। আমরা এখানে 1 ইঞ্চি করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে প্রতি ট্যাবে কত গেল, 1 ইঞ্চি গেল। ঠিক আছে, মূলত আধা ইঞ্চি থাকে, আমরা চাইলে 1 ইঞ্চি করে দিতে পারি, আবার চাইলে আধা ইঞ্চি করে দিতে পারি। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এরপরে এসে এখানে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজ হচ্ছে তাই প্রথম মনকে বড় করা। হ্যাঁ, ড্রপ ক্যাপে ক্লিক করলাম। হ্যাঁ, ড্রপ ক্যাপ, এরপরে এটার মধ্যে দিলে হবে। হ্যাঁ, এটার মধ্যে ড্রপের দিলে ইনপোর্ট মেরে দিলাম, এটার মধ্যে দিলাম, দিয়ে ওকে দিলাম। ওকে তারপরে যেমন এইটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এরকম পত্রিকার মধ্যে ম্যাগাজিনের মধ্যে দেখা যায়। আবার এটার ড্রপের এটারে আমরা টেক্সট ডিউরেশন, এটারে মানে এদিক সেদিক ঘুরানো যায়। হ্যাঁ, এখানে টেক্সট ডিউরেশন ক্লিক করে এদিক সেদিক ঘুরাই দিলাম। হ্যাঁ, এরপরে যে এখানে টেক্সট ডিউরেশন এটা দিলে এদিকে ঘুরবে, আর একটা দিলে আগের মতো হবে। ঠিক আছে, এরপরে ফরম্যাট মেনুতে আসি। হ্যাঁ, টেক্সট ডিউরেশনে আসার পরে এখানে টেক্সট ডিউরেশনটা তো এদিক সেদিক করা যায়। এরপরে আমরা টেক্সট ডিউরেশনটা বাদ দিয়ে দিব, ড্রপ ক্যাপে ক্লিক করে এই নানে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ড্রপ ক্যাপটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, ফরম্যাট মেনুতে আসি। এখানে টেক্সট ডিউরেশন আর উল্লেখ না, কেন ড্রপ ক্যাপ করা নাই যে এই জন্য টেক্সট ডিউরেশনটা উল্টেছে না। এটাই চেঞ্জ ক্যাপ। চেঞ্জ ক্যাপের কাজ হচ্ছে এগুলার সবগুলার ব্লক করি, ফরম্যাট মেনুতে আসি, চেঞ্জ ক্যাপে ক্লিক করলাম। হ্যাঁ, চেঞ্জ ক্যাপে ক্লিক করা, সেন্টেন্স ক্যাপ, লাওয়ার ক্যাপ, আপার ক্যাপ, টাইটেল ক্যাপ, টুগেদার ক্যাপ এখানে দিলে সবগুলো লেখা। সেন্টেন্সের শুরুতে প্রথম অক্ষর বড় আর সবগুলো অক্ষর ছোট। আর এখানে লাওয়ার ক্যাপ মানে সকল অক্ষর, সকল বর্ণ কি হবে, ছোট হয়ে যাবে। আর এখানে আপার দিলে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে। আর টাইটেল ক্যাচ দিলে প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, যেমন টাইটেল ক্যাচ। ঠিক আছে, এই টি এটা বড় হাতের, সি এটা বড় হাতের। আবার টুগেদার ক্যাচে দিলে প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের থাকবে আর সবগুলো বড় হয়ে যাবে। এটা সহজেই বোঝা যাবে। মানে সেন্টেন্স ক্যাচ লিখতে কি এস এটা বড় হাতের আর ফুল স্টপ পর্যন্ত বর্ণ সবগুলো ছোট হাতের। হ্যাঁ, লাওয়ার ক্যাচ দিলে কি হবে, সবগুলো ছোট হাতে লিখতে ছোট হাতে দিয়ে লিখছে, এলিটা ছোট হাতে দিয়ে সবগুলো ছোট হাতে লিখছে। আপার ক্যাপ লিখছে সব অক্ষর বড় হাতে দিয়ে লিখছে। তাহলে এখানে দেখলেই সাধারণত বুঝে যাবে। ঠিক আছে, মূলত আমরা সেন্টেন্স ক্যাপ দিয়ে লিখি। ঠিক আছে, এরপরে আসি চেঞ্জ ক্যাপের পরে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে তোমার যে কোনো তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করা। যেমন এখন আগে ছিল সাদা, আমরা এখন আরেকটা কালার দিয়ে দিলাম। এখানে আরো অনেকগুলো কালার আছে, যে কালারটা পছন্দ হয় সেই কালারটা দিব। আর যদি আমাদের একটা কালারও দরকার না হয়, আগের মতোই ভালো, তখন আমরা নো ফিলে দিয়ে দিব। তবে এই কালারটা, যে কালারটা দিছি এই কালারটা আমাদের প্রিন্টে আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফরম্যাট মেনু। টুলস মেনু, টুলস মেনুর কাজ হচ্ছে তোমার স্প্রিং এন্ড গ্রামার, ভুল সংশোধন করা। যেমন কয়েকটা বর্ণ ভুল থাকতে হবে, তখন আমাদের ভুলগুলো ধরা পড়বে। ঠিক আছে, ভুল করে দিলাম। ভুল করার পর টুলস মেনুতে গেলাম, স্প্রিং এন্ড গ্রামারে গেলাম। যাওয়ার পরে এখানে একটা শব্দ দেখার MNOD নোড। ঠিক আছে, এটা লেখা আছে ND, এটা হবে না, হবে এটা অথবা ইন্ড হবে, অথবা এন্ড হবে, অথবা নো হবে, যে কোনো একটা শব্দ হবে। তবে এটা ডিকশনারিতে না, এটার কোনো অর্থ না, এটা লাল লেখা দেখা যাচ্ছে। ঠিক আছে, কারণ যেমন আমরা এন্ড দিয়ে দিলাম, এন্ড দিয়ে চেঞ্জ দিলাম, চেঞ্জ দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে গেছে, আরেকটা শব্দ আসছে STROCK। এটা হবে না, এটা হবে, এটা হবে, নতুবা এটা হবে। ঠিক আছে, এরকম বানানো হবে, এরকম বানানোর অর্থ আছে, এরকম বানানোর অর্থ নাই, তাহলে চেঞ্জ দিয়ে দিলাম। এভাবে শব্দগুলোকে কি করা যায়, একটা একটা করে চেঞ্জ করা যায়। হ্যাঁ, যেমন এখানে এই যে শব্দটা আছে এটা ভুল আছে, ভুলগুলোরে সংশোধন করা যায়। এক সময় দেখা যায় যে কি হয়, সবগুলো সংশোধন হয়ে গেছে, এখানে আর ভুল নাই, যা আছে সব শুদ্ধ আছে। ঠিক আছে, মানে সবগুলোরই যে কোনো একটা অর্থ আছে। এরপরে যাই টুলস মেনুতে গেলাম,
ওয়ার্ড কাউন্টের কাজ দরকার নাই। ওয়ার্ড কাউন্টের কাজ হচ্ছে যে এখানে কত মিনিট কত ওয়ার্ড লিখলাম, এগুলো আমরা ফাইল মেনুতে আসি ফরওয়ার্ডে দিয়ে দেখবো, ঠিক আছে। এরপরে আসি আমরা প্রটেক্ট ডকুমেন্টের কাজ আছে। প্রটেক্ট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ইয়েস লেখা আছে, ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিলাম, যেমন 0 দিলাম। এখানে আরেকটা পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিলাম 2 বার, ওকে দিয়ে দিলাম। এখন লেখাটা কাটাও যাবে না, মুছাও যাবে না, কিছুই করা যাবে না, কিছু লেখাও যাবে না, মুছাও যাবে না। আবার এটারে বাদ দেওয়ার জন্য আমরা ফাইলের টুলস মেনুতে যাই। প্রটেক্ট ছিল আগে, এখন আনপ্রটেক্ট করে দিয়ে এখানে আসি, 0 এটা লিখে দিলাম, লিখে দিয়ে ওকে দিলাম। এখন আমরা মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, পাসওয়ার্ড বাদ দিয়ে দিলাম, পাসওয়ার্ড হয়ে গেল। এখন আমরা লিখতে পারবো, মুছতেও পারবো। এখন এটা দিয়ে দিলাম, আবার এখানে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে প্রটেক্ট ডকুমেন্টের পরে লেটার সেকেন্ড দরকার নেই। অটো কারেক্ট অপশনের কাজ হচ্ছে যদি বাংলা ভুল মানে একটা লিখতে আরেকটা লেখা শুরু হয়ে যায়, তখন আমরা এই লেখা এখানে অনেকগুলো টিক চিহ্ন থাকে, টিক চিহ্নগুলো বাদ দিয়ে দিব। হ্যাঁ, বাদ দিয়ে দিলে আর একটা লিখতে আরেকটা, যেমন আমাদের লিখতে ওই লাস্টের রয়টা ও হয়ে যায়, ঠিক আছে। এরকম যদি কোনো সমস্যা দেখা যায়, তখন এখানে সবগুলো যতগুলো টিক চিহ্ন থাকবে সবগুলো তুলে দিয়ে ওকে দিলে আর বাংলার ভুল হবে না, ঠিক আছে। তাহলে ইংলিশ ভুল আর বাংলা ভুল, তারপরে যে এখানে প্রটেক্ট ডকুমেন্ট লেখাকে লক করা। এরপরে যাই অটো কারেক্ট অপশন যা দেখালাম। কাস্টমাইজের কাজের সাথে আইকনগুলোকে বড় ছোট করায়, আইকনগুলো বড় করে দিলাম, ঠিক আছে। আবার এখানে লার্জ আইকনে ক্লিক করলাম, আবার ছোট হয়ে গেল। টিক চিহ্ন বসাই দিলাম, মানে কি হইলো, আইকনগুলো বড় হইবে, আবার টিক চিহ্নটা তুলে দিলাম, আইকনগুলো ছোট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যাই টুলস মেনুতে আসি, অপশনে ক্লিক করার পরে এখানে শুধু একটাই কাজ, টেক্সট বাউন্ডারিতে ক্লিক করলাম। টেক্সট বাউন্ডারিতে ক্লিক করার পরে এখানে ওকে দিয়ে দিলাম, টেক্সট বাউন্ডারি উঠে গেল। এখানে একটা টেক্সট বাউন্ডারি ছিল, ঠিক আছে। আবার টুলস মেনুতে ক্লিক করে অপশনে যাই, এখানে টেক্সট বাউন্ডারিতে ওকে দিলাম, এখানে একটা টেক্সট বাউন্ডারি চলে আসলো। হ্যাঁ, এটাই হচ্ছে যে আমাদের টুলস মেনুতে, ঠিক আছে। টুলস মেনুর অপশন পর্যন্ত কাজ। এরপরে আসো আমরা টেবিল মেনুর জন্য আমাদের এখানে কোনো লেখা দরকার নাই, সকল লেখা আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, কন্ট্রোল ধরিয়ে দিলাম, এই যে সবগুলোর ব্লক করে বাদ দিয়ে দিলাম। এখন টেবিল মেনুতে গেলাম, ডট টেবিলে গেলাম। এই ডট টেবিলের একটা টেবিলের একটা অংশ এখানে আছে, এটা হচ্ছে যে ডট টেবিলের একটা এটা এখানে ভিতরে ঢুকে আসলে এটা ঢুকেই থাকে অনেক সময়, আবার এটা বাইরে করা যায়। এবারে এখন আমরা এখান থেকে পেন্সিল তো আছেই, না থাকলে এখান থেকে নিব, এখন নাই, আবার এখন আছে, ঠিক আছে। পেন্সিল নিলাম, এখান থেকে কিরকম দাগ হবে সেটা নিলাম, যেমন এটা নিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে আসি, এখানে মোটা চিকন নিলাম। এখান থেকে আসি আমরা কি নিলাম, কালার নিলাম। আর এখানে আর দরকার নাই, এখানে চেপে ধরে এভাবে টান দিলাম। টান দেওয়ার পরে এটা কি হইলো, টেবিলের মধ্যে আমরা বিভিন্ন মানে যতগুলো ঘর দরকার অতগুলো ঘর আঁকবো, ঠিক আছে। ঘরগুলো আঁকলাম। এভাবে ঘরগুলো আঁকলাম, ঠিক আছে। আঁকার পরে এখন আমরা পেন্সিল রাখি দিলাম, পেন্সিলের কোনো কাজ নাই। এখন এই ঘরগুলো তো সমান নাই, ঠিক আছে। সমান করতে হলে সবগুলোকে ব্লক করতে হবে। ব্লক করে টেবিল মেনুতে আসার পরে এখানে কি লেখা আছে, অটো ফিট লেখা আছে। অটো ফিটে একবার কলাম একবার রোতে দিয়ে দিতে হবে, যেমন কলামে দিলাম, আবার টেবিলে যাই, অটো ফিটে যাই, রোতে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন সবগুলো ঘর সমান হয়ে গেছে। আঁকার সময় তো হাত সুতা করি আর সবগুলো সমান করে আঁকা যায় না, ওগুলা অটোভাবে সমান করতে হবে। এখন এই লেখাটাকে, এই দাগটাকে বাদ দিতে হলে এটার নাম হচ্ছে ইরেজার দিয়ে এটারে টান দিলাম। হ্যাঁ, আবার এটারে টান দিয়ে ইরেজার দিয়ে মুছে দিলাম, ঠিক আছে। এভাবে মুছা যায়। আবার যদি চাই যে না আমার দরকার, তখন আমরা এখানে এই পেন্সিলটা নিয়ে এই বরাবর আঁকলাম, এই আঁকে দিলাম, এই বরাবরে আঁকে দিলাম, ঠিক আছে। এভাবে আঁকা যায়। এরপরে যে আমরা তাহলে ড্র টেবিলে এটার কাজ হচ্ছে পেন্সিল নেওয়া, এটার মধ্যে ক্লিক করলাম, ঘরের মধ্যে কালার দেওয়া, ঘরের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসি, হ্যাঁ, এটা কালার দিয়ে দিলাম, লাল কালার দিলাম। আবার এখানে ক্লিক করি, টেবিল মেনুতে যাই, এখানে যাই, এরপরে যে এখানে আসি, হ্যাঁ, যে কোনো কালারটা মানে ঘরের মধ্যে কালার দেওয়া যায়। তাহলে এখানে এই পেন্সিলটার কাজ হচ্ছে পেন্সিল নেওয়া, এটার কাজ হচ্ছে যে আমরা বর্ডারটা কিরকম হবে, চারিদিকটা কিরকম হবে সেটা নেওয়া। এখানে কাজ হচ্ছে যে কত বড় মানে কত মোটা নিব সেটা নেওয়া, আর এখান থেকে ওই কালার নেওয়া, ঠিক আছে। কালার নেওয়ার পরে এটা আঁকবো। আঁকার পরে এটার মধ্যে ইরেজারের কাজ হচ্ছে যে দুটি করে একটি করে দেওয়া, আবার এগুলারে আঁকি দেওয়ার জন্য আবার পেন্সিল ব্যবহার করা যাবে, ঠিক আছে।
আর এটা বাদ দেওয়ার জন্য, পুরো বাদ দেওয়ার জন্য টেবিল মেনুতে ক্লিক করে টেবিলে ক্লিক করে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে যায় ডট টেবিলের কাজ, ঠিক আছে। এই ডট টেবিলটা টুলবারটা বাদ দিয়ে দিলাম। এরপরে আসি ইনসার্ট টেবিল। হ্যাঁ, ইনসার্টে আসার পরে এতক্ষণ তো আমরা নিজেরা হাত দিয়ে এঁকেছিলাম। হ্যাঁ, এখন আমরা কম্পিউটারকে কমান্ড দিয়ে দিব। যেমন এখানে নাম্বার অফ কলাম আছে 5টা, নাম্বার অফ রো আছে যাই 5টা, ঠিক আছে নি? 5টা কলাম 5টা রোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিলাম। হ্যাঁ, এখানে আসি 5টা কলাম হচ্ছে 5টা রো হচ্ছে। দেখো এখানে আছে ইনসার্ট মেনুতে আসি 5টা কলাম 5টা রো রাখলাম। হ্যাঁ, এখন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা কলাম, ঠিক আছে। এন্ড 5টা কলামের পরে আরো একটা কলাম দরকার, তাহলে ইনসার্ট মেনুতে যাই, এখানে কলাম টু দা লেফটে দিলে লেফটে একটা কলাম বাড়বে, রাইটে দিলে রাইটে একটা কলাম বাড়বে। যেমন রাইটে দিলাম, এখানে কলাম আছে কয়টা? 5টা। আর 5টা থেকে আরো একটা কলাম বাড়ানোর জন্য কলামে দিয়ে দিলাম আরেকটা কলাম বাড়িয়ে দিলাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে এখন, ঠিক আছে নি? আর রো আছে কয়টা? এখানে 5টা। আর একটা রো বাড়ানোর জন্য টেবিল মেনুতে আসি, রো ইনসার্ট মেনুতে ইনসার্টে ক্লিক করে তোমার রো অ্যাবভ রো বেলো, রো অ্যাবভ মানে উপরে, রো বেলো মানে নিচে। হ্যাঁ, যেখানে ক্লিক আছে এই জায়গার উপরে একটা রো বাড়বে অথবা নিচে একটা রো বাড়বে, যেখানে দিই সেখানে বাড়বে, ঠিক আছে। যেমন রো একটা বাড়াই দিলাম, ঠিক আছে। তাহলে আমরা টেবিল মেনুতে আসি, ইনসার্টে আসি, টেবিলে দিলে আমরা টেবিলে আঁকার জন্য একটা কলাম কয়টা আঁকবো, রো কয়টা আঁকবো সেটা দেখাইবে। আর এখানে কলাম বাড়ানো যাইবে, কলাম কমানো যায়, কলাম বাড়ানো যাইবে, এখানে রো বাড়ানো যাইবে, ঠিক আছে। এখানে আসি ডিলেট। হ্যাঁ, ডিলেটে ক্লিক করার পরে টেবিলে দিলে পুরো টেবিলটা ডিলিট হবে, কলামে দিলে শুধু কলাম ডিলিট হবে, রোতে দিলে শুধু একটা রো ডিলিট হবে, ঠিক আছে। যেমন রোতে না, ব্লক করার দরকার নাই, যেখানে ক্লিক থাকবে সেই কলামটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যেমন কলামে দিলাম, এই কলামে ক্লিক আছে তো এখানে দিয়ে দিলাম, একটা কলাম চলে গেছে, আগে ছিল 6টা এখন আছে 5টা, ঠিক আছে। এরপরে যে আমরা এখানে সিলেক্ট একই সিস্টেমে। হ্যাঁ, টেবিলে দিলে পুরো টেবিল কালো হবে, কলামে দিলে পুরো কলামটা কালো হবে, রোতে দিলে শুধু রোটা কালো হবে, ঠিক আছে। যেখানে ক্লিক আছে সেটা। মার্জ সেলের কাজের সাথে কয়েকটি করে একটি করা, যেমন এখানে এগুলোর ব্লক করলাম, ব্লক করার পরে টেবিল মেনুতে গেলাম, মার্জ সেলে গেলাম, আবার এখানে যে এগুলোর ব্লক করলাম, ব্লক করার পরে টেবিলে গেলাম, মার্জ সেলে গেলাম, ঠিক আছে। এগুলো আবার এখানে আসি, এই মার্জ সেলের পরে একটা আছে যাই তোমার স্প্লিট সেল। হ্যাঁ, স্প্লিট সেলের কাজ হচ্ছে আবার ঘরেরটার মধ্যে কয়েকটি আঁকা। স্প্লিট মার্জ সেলের কাজ হচ্ছে যাই 2-3টি ঘরকে একটি করা, আর স্প্লিট সেলের কাজ হচ্ছে যাই একটি ঘরের মধ্যে আরো কয়েকটি আঁকা যায়। যেমন স্প্লিট সেলে ক্লিক করার পরে এখানে আছে নাম্বার অফ কলাম 2টা আছে, নাম্বার অফ রো 2টা আছে, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। কলাম 2টা রো 2টা দিয়ে দিলাম, এই একটা কলাম আর একটা রো, একটা কলাম 2টা কলাম, একটা রো 2টা রো, ঠিক আছে। এরপরে যে আমরা আসি, এরপরে আছে লেখা আছে কি স্প্লিট সেলের পরে স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল হচ্ছে টেবিল ভাঙা, যেমন এখানে এই টেবিলগুলো এগুলো সমস্যাজনিত টেবিল, আমরা এইখান থেকে নিচের টেবিলগুলো আলাদা করে ফেলবো, এগুলো আলাদা আছে। এই টেবিলে ক্লিক করলাম, টেবিলে ক্লিক করার পরে এখানে আছে কি স্প্লিট টেবিল। হ্যাঁ, স্প্লিট টেবিলে ক্লিক করলাম, স্প্লিট টেবিলে ক্লিক করার পরে হ্যাঁ এই আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমরা চাইলে এই টেবিলটা বাদ দিয়ে দিব, টেবিলের মধ্যে ক্লিক করে এখানে আসেই ডিলেটে গেলাম, ডিলেটে যাই, টেবিল দিয়ে দিলাম, পুরো টেবিলটা চলে গেল। যেটা ভাঙা, যেটা ভালো না সেটা চলে গেল, আর যেটা আছে সেটা তো। আবার খেয়াল রাখতে হবে এখানে রো অ্যাবভ দিয়ে কয়েকটা রো বাড়ানো যাবে, তো বারবার রো অ্যাবভ দেওয়া তো অনেকক্ষণ সমস্যা। এই জন্য আমরা এখানে ট্যাব আছে না, কিবোর্ডের ট্যাব দিলে অনেকগুলো ট্যাব বাড়বে, ঠিক আছে। অনেক ট্যাব দিয়ে রাখলে অনেকগুলো রো বাড়িয়ে যাবে। তাহলে এখানে কি গেল স্প্লিট টেবিল। এরপরে যাই আমরা টেবিল অটো ফরম্যাট। টেবিল অটো ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আছে বিভিন্ন স্টাইলে টেবিল আছে, যেটা পছন্দ হয় সেটার মধ্যে ক্লিক করে ওকে দিলাম, এই টেবিলটা এরকম হবে। আবার এখানে আসি স্প্লিট টেবিল অটো ফরম্যাট, এখানে দিলাম এরকম হবে, এরকম। এরপরে আমরা যদি আগের মতো করে দিতে চাই তাহলে টেবিল অটো ফরম্যাটে যাই, আমরা এখানে আসি কি করুন, টেবিল গাইডে আসি, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে, আগের মতো হয়ে গেল। এখন আসি আমরা কি করলাম, টেবিল স্প্লিট সেল, এরপরে স্প্লিট টেবিল অটো ফরম্যাট গেল। অটো ফিটটা আগে দেখালাম, এগুলো সমান করা। তার শর্টের কাজ হচ্ছে তাই তোমার 1-2 লেখা, যেমন আমরা এখানে কি লিখলাম 5, এখানে 2, 1, এখানে 5, এখানে 4, এরপরে যে এখানে 3 লিখলাম, ঠিক আছে। এগুলারে ব্লক করলাম, ব্লক করার পরে এখানে আসি
সবগুলারে ব্লক করে স্প্লিট সেল শর্টে ক্লিক করার পরে এখানে সবগুলো ওকে দিয়ে দিলাম, সবগুলো সমান হয়ে যাবে 1 2 3 4 এগুলো এলোমেলো ভাবে লিখলে এগুলো সমান হয়ে যায়। এখন 1 2 3 3 3 6 6 7 10 10 5 15 এখানে ক্লিক করে এই টেবিল মেনুতে আসি, অটো এই শর্টের পরে ফর্মুলাতে ক্লিক করলাম, ঠিক আছে নি? ফর্মুলাতে ক্লিক করে ওকে দিলাম, ওকে দিলে এগুলো যোগ হয়। ফর্মুলার কাজ হচ্ছে কি যোগ করা। এরপরে কাজ হচ্ছে যাই টেবিল প্রপার্টিজ। টেবিল প্রপার্টিজের কাজ হচ্ছে যাই আমরা টেবিল প্রপার্টিজে ক্লিক করে সেন্টারে ক্লিক করলাম, এই টেবিলটা সেন্টারে চলে গেল, ঠিক আছে নি? এরপরে যাই টেবিল প্রপার্টিজের কাজ হচ্ছে যাই তোমার লেফটে দিলে লেফটে চলে যাব, রাইটে দিলে রাইটে চলে যাব, সেন্টারে দিলে টেবিলটা সেন্টারে থাকবে। এটা হচ্ছে টেবিল প্রপার্টিজের কাজ, ঠিক আছে নি? তাহলে ড্র টেবিল, হাতে কলমে টেবিল আঁকা, ইনসার্ট টেবিল, নিজের মতো কমান্ড দিয়ে টেবিল আঁকা, ডিলিট টেবিল ডিলিট করা, রো কলাম টেবিল ডিলিট করা, সিলেক্ট করা। মার্সেলের কাজ হচ্ছে যে একটা ঘরকে কয়েকটা ঘরকে একটি করা। স্প্লিট সেলের কাজ হচ্ছে একটি ঘরের ভিতরে আরেক কয়েকটি আঁকা। স্প্লিট টেবিলের কাজ হচ্ছে টেবিলটা ভাঙা। টেবিল অটো ফরম্যাটের কাজ টেবিলকে ডিজাইন করা। অটো ফিটের কাজ টেবিল কলাম এবং রো সমান করা। শর্টের কাজ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে 1 থেকে 100 পর্যন্ত বা A থেকে Z পর্যন্ত সিরিয়াল করা। ফর্মুলার কাজ হচ্ছে ভাই আর যোগ করা। টেবিল প্রপার্টিজের কাজ টেবিলকে ডাইনে বামে অথবা মধ্যখানে নিয়ে যাওয়া, ঠিক আছে? আর এগুলো যে এই লেখাগুলো আমরা এখানে কাজটা করতে পারি। এখন এখানে এই টুলবার যেগুলো আছে, এই এতক্ষণ যে কাজগুলো দেখালাম সব কাজগুলো এই কয়েকটা টুলবারের মাধ্যমে করা যাবে। আমরা ভিতরে যেতে পারবো অথবা টেক্সট বক্সের মধ্যে করা যাবে, ঠিক আছে? ফাইলে গেলাম, ঠিক আছে না?